ডিপার্টমেন্ট থেকে প্রফেসর উপল মান্না স্যার অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে। এবং আমার ডান দিকে রয়েছেন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে শ্রীমতী অনুরাধা বাসু ম্যাডাম, আপনাকেও অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা সরাসরি আলোচনায় আসব। দর্শকদের জানিয়ে রাখি, যান্ত্রিক ত্রুটির জন্য কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান আজকে শুরু হয়েছে। তিনটে সাবজেক্ট নিয়েই আমরা এখন আলোচনা করব অপশনাল পেপারের। প্রথমেই অ্যানথ্রোপোলজি। স্যার, প্রথমেই আপনার কাছে যেটা প্রশ্ন, এবছরের যে অপশনাল পেপারস তার পেপার 1-এর প্রশ্ন কেমন হলো এবং তার যে উত্তরগুলো পরীক্ষার্থীরা লিখেছে, একটা সমৃদ্ধ উত্তর হওয়ার জন্য কোন কোন বিষয় সেই উত্তরে থাকা উচিত? প্রথম কথা বলি যে সময়ের একটা সীমাবদ্ধতা আছে, তাই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তো আলোচনা করা সম্ভব না। আমি মোটামুটিভাবে স্টুডেন্টদের বলতে চাই যে পেপার 1-এর প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে এবং আমার যেসব ছাত্রছাত্রীরা যারা আমার কথা অন্তত কিছুটা হলেও শুনেছে, আমার তো মনে হয় যে তাদের অ্যাবাভ 65% মার্কস পাওয়া উচিত পেপার 1-এই। যেমন পেপার 1-এ গ্রুপ এতে আমরা দেখেছি লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি কাকে বলে, ব্যাপারটা কি, তাদের রিলেট করেছে অ্যানথ্রোপোলজির ইম্পর্টেন্সের সাথে এবং এথনিক গ্রুপের সাথে। লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি বিষয়টা কি দেখুন, আজকে অ্যানথ্রোপোলজির 4টে হাত আছে, আমরা বলি 4টে হাত। একটা সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি, একটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি আর একটা লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজির নামটা শুনেই মনে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ স্টাডি করে। অফকোর্স তাই করে। মানুষের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের ডায়ালেক্ট এবং তার সাথে সামাজিক এবং সাংস্কৃতিক যে রিলেশান, সামাজিক এবং সাংস্কৃতিক ইম্প্যাক্ট, তার পরিবর্তন, এগুলো স্টাডি করে। আমরা যদি আজকে ওয়েস্ট বেঙ্গলে ঘুরি, দেখব যে বিভিন্ন জেলায় নানা রকমের ডায়ালেক্ট চালু রয়েছে। বেঙ্গলি ভাষা, আমরা বাংলায় কথা বলছি, কিন্তু বাংলা নানা রকমের ডায়ালেক্ট বিভিন্ন ডিস্ট্রিক্টে চালু রয়েছে। আজকে দেখুন লোকগীতি, পল্লীগীতি, এখানে নানা ডায়ালেক্ট উঠে এসেছে। আজকে যদি আপনি তসলিমা নাসরিনের বই পড়েন, দেখবেন বাংলাদেশি নানা ডায়ালেক্ট ব্যবহার হয়েছে। যে তোমার কতগুলো জামা আছে, না আমার মেলা জামা আছে। এখানে মেলা মানে কি, অনেক। এবং আমি কত রকমের ডায়ালেক্ট হয়, তাদের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট, পরিবর্তন। আমি যেমন একটা কথা বলি, যে একটা ডায়ালেক্টের ইউজ বলছি, যে খোকা ডাক্তার যে প্যাটে ট্যাপন দেয় দুঃখ পাও। কথাটা মানে বোঝার চেষ্টা করুন। খোকা ডাক্তার যে প্যাটে ট্যাপন দেয় দুঃখ পাও। খোকা ডাক্তার যে পেটে টিপছে তোমার কি লাগছে। দেখুন, এটাও কিন্তু বেঙ্গলি, কিন্তু অনেকে এরা বুঝতে পারবেন। আজকে এই যে একে বলে রিচনেস অফ ল্যাঙ্গুয়েজ, অ্যানথ্রোপোলজিস্টরা এটা স্টাডি করে বিভিন্ন ডায়ালেক্ট, তার কালচার, তার সংস্কৃতি, তার সামাজিক প্রেক্ষাপট, তার স্ট্রাকচার, তার ফাংশন, এবং তার সাথে রিলেট করেছে অ্যানথ্রোপোলজিতে অতি অবশ্যই। কারণ অ্যানথ্রোপোলজি দাবি করে যে উই আর ইন্টারেস্টেড টু স্টাডি এন্ডলেস ভ্যারাইটিস অফ সোসাইটি অ্যান্ড কালচার। সমাজ এবং সংস্কৃতির তারা অসীম বৈচিত্র্য তারা অধ্যয়ন করে, এবং সেই জন্য লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজির বিরাট বড় রোল রয়েছে। আজকে নানা এথনিক গ্রুপকে রিলেট করেছে, যেমন ভারতবর্ষে ইন্দো ইউরোপিয়ান, দ্রাভিডিয়ান, টিবেতো চাইনিজ, অস্ট্রো এশিয়াটিক, এগুলো সমস্ত, এইগুলোতে আমরা এই ভারতবর্ষের মানুষেরা বিলং করে। যেমন আজকে দক্ষিণ ভারতীয় ভাষা, তামিল, তেলেগু, মালায়ালাম, কিংবা দক্ষিণ ভারতের ট্রাইবেলদের কথা যদি বলেন, টোডা, কোটা, বাদাগা, কুরুম্বা, পানিয়ান, পালিয়ান, ইরুলা, উরালি, মারভাদান, আরভাদান, আদিয়ার, সব দ্রাবিড়িয়ান লিঙ্গুইস্টিকের মধ্যে পড়ছে। আবার টিবেতো চাইনিজের মধ্যে দেখুন নাগা, কুকি, খাসি, গারো, আক্কা, আবর, ডাফলা, মিসমি, এত রকম ট্রাইব। ঠিক এই যে জায়গাগুলো বলছে, জাস্ট রিলেট করে দিয়েছে এবং সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন যদি ছাত্ররা লেখে, অতি অবশ্যই মোর দ্যান 70% নম্বর পাবে। পেপার 1-এ একদম গ্রুপ এতে আছে। এভলিউশনারি বায়োলজি আমি বলেইছিলাম একসময়, যে দেখো ভাই, এভলিউশনারি বায়োলজিকে বাদ দিয়ে সচরাচর প্রশ্ন কিন্তু সেট হবে না। আমি বলেছিলাম, যদি আমার ছাত্রছাত্রীরা আমার কথা শুনে থাকে এবং আমার এই ঠিক আগের ফেসবুক লাইভটা দেখে থাকে, তারা দেখবে যে আজকে এভলিউশনারি বায়োলজি থেকে, যেমন আজকে যদি আমরা দেখি যে অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল, ক্রোম্যাগনন, হোমোসেপিয়ান্স, হোমোসেপিয়ান্স। এই যে আমরা আজকে আমাদের সায়েন্টিফিক নেম হোমোসেপিয়ান শেপে, আমরা কি একদিনে এসেছি? আসিনি। আজকে নিয়ান্ডারথাল ম্যান থেকে আমরা যদি পিছিয়ে যাই, আজকে যদি আমরা হোমো ইরেক্টাস দেখি, দেখবো হোমো ইরেক্টাস চীন টিন বলে কিছু ছিল না, চীন ছিলই না। এবং হোমো ইরেক্টাস ম্যান যখন খাবার পেত না, আজ থেকে 18 লাখ বছর আগে ছিল, 15, 16, 17, 18 লাখ বছর আগে হোমো ইরেক্টাস ছিল। যখন সে খাবার পেত না, ক্লাইমেট ছিল এক্সট্রিমলি কোল্ড, না ছিল এগ্রিকালচার, না ছিল ধাতু, তখন করতো কি, ও নিজেদেরকে মেরেও খেয়েছে। মানে মানুষ যেমন মুরগির পা চিবোয়, ও তেমনি মানুষের লংবন ধরে চিবিয়ে দিয়েছে। মানে দাঁতটা কত বড় ছিল ভাবুন। তাহলে যত সময় গড়িয়েছে, রিডাকশন অফ ফেস, রিডাকশন অফ টিথ, রিডাকশন অফ জ হয়েছে, দাঁত ছোট, চোয়াল ছোট, মুখ ছোট। ইভলিউশনারি বায়োলজি তার সাথে ডারউইনকে রিলেট করেছে এবং নিউট্রাল থিওরি অফ ইভলিউশনকে রিলেট করে। নিউট্রাল থিওরি মানে
ডারউইনের যে ন্যাচারাল সিলেকশন থিওরি, এভলিউশন থিওরি, ডারউইনের সেই বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন 1859-এ পাবলিশড হয়েছে, এবং সেই ডারউইনকে ন্যাচারাল সিলেকশন কিছুটা হলেও চ্যালেঞ্জ করা হয়েছে নিউট্রাল থিওরি অফ ইভলিউশন। সেখানে জেনেটিক ড্রিফট, মিউটেশনকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন মোটো কিমুরা, একজন জাপানিজ স্কলার, যিনি নিউট্রাল থিওরির মূল প্রবক্তা ছিলেন, জাপানিজ স্কলার দিয়েছে। তারপরে ম্যারেজ এবং কিনশিপকেও দিয়েছে। তুলনামূলক আমি দেখলাম একটা জিনিস, আমি একটু অবাক হয়েছি যে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিটা একটু কমিয়ে এনে সোশ্যাল অ্যানথ্রোপোলজি ঢুকিয়েছে। যেমন আজকে ম্যারেজ এবং কিনশিপ, আমি একটা সময় বিশেষ কেন ইউপিএসসি ছেলেরা দেয়, আমি বললাম দেখো ভাই, ম্যারেজ ফ্যামিলি কিনশিপকে বলা হয় বেসিক স্ট্রাকচার অফ সোসাইটি। এই বেসিক স্ট্রাকচার থেকে তুমি একটা প্রশ্ন পাবি। আজকে যদি আমরা কোনো সমাজকে এই তিনটে বাদ দিয়ে ভাবি যে একটা সমাজ চিন্তা করলাম যেখানে ম্যারেজ ফ্যামিলি কিনশিপ তিনটেই নেই, কি হবে? একটা ট্রেন ডিরেল্ড হলে যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে। তাহলে এরা কি করে? এই ম্যারেজ এবং কিনশিপ কি করে? দে অপারেট অ্যাজ অর্গানাইজিং প্রিন্সিপলস ইন আওয়ার সোসাইটি। মানুষের সাথে মানুষের সম্পর্ককে জুড়ে চলেছে এরা প্রতিনিয়ত, একটা নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশনশিপ মেনটেন করছে। আজকে ধরা যাক আজকে যে অবিবাহিত, কালকে সে বিবাহিত হলো, কি হবে? এ গ্রুপ অফ পিপল ওর সাথে জুড়ে গেল। নতুন বউকে বলো ভাই তুমি প্রণাম করো না, তোমার মামা শ্বশুর হয়, কাকা শ্বশুর হয়, পিসি শাশুড়ি হয়, কাকিমা শাশুড়ি হয়, যাকে সে 48 ঘন্টা আগেও চিনতো না, এই শ্বশুর শাশুড়ি গ্রুপ তার সাথে জুড়ে গেছে। তার মানে এই যে নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশনশিপ কার মাধ্যমে হয়েছে? না ম্যারেজ। কারণ সচরাচর আমরা দেখি কিনশিপ বা আত্মীয়তা তিন রকম ভাবে হয়, একটা কনস্যাঙ্গুইনাল কিন, একটা অ্যাফাইনাল কিন, একটা ফিকটিশিয়াস কিন। যেমন কনস্যাঙ্গুইনাল কিন মানেই তারা ব্লাড রিলেটেড, যেমন আমার বাবা আমার কনস্যাঙ্গুইনাল কিন, মা কনস্যাঙ্গুইনাল কিন, কিন্তু শ্যালিকা সে অ্যাফাইনাল কিন, কারণ বিবাহ সূত্র ধরে হয়েছে। আবার ফিকটিশিয়াস কিন মানে দেখা গেল না বিয়ে আছে না ব্লাড আছে, যেমন রামদেব বাবার শিষ্য, আমরা তিনজন রামদেব বাবার শিষ্য, ফিকটিশিয়াস কিন। তো এই জায়গাটা রিলেট করেছে। আবার ব্লাড রক্তের সম্পর্কের মধ্যে বহু সমাজে বিয়ে অ্যালাউড। যেমন আমি অনেকবার ছাত্রদের বলছি, দেখো আমাদের সমাজে অনেক রকম, বিশেষ করে আমাদের দেশে ভারতবর্ষে অনেক রকমের বিয়ে পাওয়া যায়, যে বিয়ে হয়তো অনেকে জানে না। কারণ এভরি কমিউনিটি হ্যাজ ইটস ওন কালচারাল রুলস টু রেগুলেট ম্যারিটাল রিলেশনশিপ, অ্যান্ড নো কমিউনিটি গিভস অ্যাবসলিউট ফ্রিডম টু ইটস মেম্বার্স টু সিলেক্ট লাইফ মেটস। কোনো সমাজই কিন্তু, প্রত্যেকটা সমাজে নিজস্ব কালচারাল রুলস রয়েছে বৈবাহিক সম্পর্কে পরিচালিত করার জন্য, কিন্তু কোনো সমাজ তার কোনো মেম্বারকে পুরোপুরি স্বাধীনতা দেয়নি যে ভাই তুমি তোমার মতো একটা বিয়ে করে নাও। কোথায় আটকে যাবে? কালচারাল রুলসে আটকে যাবে। ঠিক এই কালচারাল রুলসের ওপরে আমরা অনেক রকম বিয়ে দেখছি। মোনোগ্যামি, জেনারেল মোনোগ্যামি, রিম্যারিং মোনোগ্যামি, পলিগ্যামি, পলিজিনি, পলিএন্ডি, গ্রুপ ম্যারেজ। পলিজিনির মধ্যে সরোরাল, নন সরোরাল, পলিএন্ডি ফ্যাটার্নাল, নন ফ্যাটার্নাল, কাজিন ম্যারেজ, ক্রস কাজিন, প্যারালাল কাজিন, লেভিরেট, জুনিয়র, সিনিয়র, সরোরেট, রেস্ট্রিক্টেড, নন রেস্ট্রিক্টেড। আজকে কাজিন ম্যারেজ, কনস্যাঙ্গুইনিয়াল ম্যারেজ। কাজিন ম্যারেজকে একটা দিক থেকে বলা হয় দিয়েছে কনস্যাঙ্গুইনিটি। কেন না? রক্তের সম্পর্কের মধ্যে এই সমাজ বিয়ের অনুমোদন দিয়েছে। যেমন ক্রস কাজিন ম্যারেজ, ভাই বোনের ছেলে মেয়ের মধ্যে বিয়ে অ্যালাউড, যেমন ওরাও সমাজে অ্যালাউড, খাড়িয়াদের মধ্যে অ্যালাউড। আবার মুসলিমরা প্যারালাল কাজিন ম্যারেজের অনুমোদন দেয়, হিন্দুরা দেয় না, রিলেট করে দিয়েছে। এবার যদি আপনি গ্রুপ বিতে যদি আপনি আসেন, সেখানেও দেখবেন সেখানেও প্রশ্নগুলো সুন্দর সাজানো। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলেইছিলাম ছেলে মেয়েদের, দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। গ্রোথ ডেভেলপমেন্ট আমরা কেন স্টাডি করি? কারণ আমরা যদি দেখি ওয়ার্ল্ড কনটেক্সটে, আমরা যদি দেখি আমরা উই আর বিলঙ্গিং টু দ্য সেম স্পিসিস, হোমোসেপিয়ান্স সেপিয়ান্স, আমরা একই প্রজাতির অন্তর্গত হোমোসেপিয়ান্স সেপিয়ান্স, কিন্তু উই আর ইন্ডিভিজুয়ালি ভ্যারিং। আমরা কেউ কারোর মতো নই, মানে মনের দিক থেকে বলছি না, ফিজিক্যাল ফিচার্স। আজকে যদি আপনি আন্দামানের অঙ্গিকে দেখেন, আপনার মনে হবে একদম আফ্রিকান পিগমির জেরক্স কপি। আপনি যদি অ্যাডামাস ইউনিভার্সিটি চত্বরে দেখেন, মনে করবে পুরোপুরি আপনি অথচ ইন্ডিয়ান। তাহলে এই যে বিভিন্ন এথনিক গ্রুপের বিভিন্ন রকমের গ্রোথ ডেভেলপমেন্ট, সেটা আজকে স্টাডির বিষয়। আমাদের ইভলিউশনের বায়োলজি বুঝতে গেলে আমাদের অনেক কাজে লাগে। দিয়েছে প্রশ্ন, এবং কোন মেথডে গ্রোথটা স্টাডি করব। দু রকম মেথড আছে, ক্রস সেকশনাল মেথড, লঙ্গিটিউডিনাল মেথড, অ্যাপ্লাই করায়। দিয়েছে প্রশ্ন, তার মেরিট ডিমেরিট কি আছে প্রশ্ন দিয়েছে। আর একটা যে অবাক ব্যাপার, কাস্ট সিস্টেম থেকে তুলে নিয়ে দিয়েছে। এটা আমি কিন্তু প্রথম বিশেষে দেখলাম, কারণ আমি এমনি জোকিংলি ক্লাসে বলি যে দেখো পেপার ওয়ানের টিমে এত ভালো ভালো সব ব্যাটসম্যান, টিম সাথে গন্ডগোলে পড়তে হয় ক্যাপ্টেনকে গিয়ে
কাকে দলে রাখবো কাকে দলে রাখবো না, টিমে একাধিক ভালো ব্যাটসম্যান, সেই সমস্ত ভালো ভালো ব্যাটসম্যানকে বসিয়ে দিয়ে পেপার 2 থেকে প্রশ্ন নিয়েছে, পেপার 1-এ দিয়েছে, যেটা কাস্ট সিস্টেম, জজমানি সিস্টেম কাকে বলে, কাস্টের অরিজিন কি, কাস্টের ফিচার্স কি। অ্যান্ড জজমানি সিস্টেম ব্যাকবোন অফ রুরাল ইকোনমি, গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড বলা হতো এই জজমানি প্রথাকে। কেন না, একজন মানুষ একটা পার্টিকুলার কাস্টে জন্মেছে বলে সে একটা রোজগারের সুবিধে পেয়েছে। আজ থেকে কাস্ট সিস্টেম যত বছরের প্রথা, 3000 3,500, তখন তো আর এত রকম জীবিকা ছিল না, তখন মূলত কি থাকতে পারে, এগ্রিকালচার আর রিলেটেড অ্যাক্টিভিটিস। সেই সময় কিন্তু এটা ছিল। সময়ের সাথে সাথে কিন্তু যেভাবে কাস্ট সিস্টেমের অনেক পরিবর্তন ঘটেছে, জজমানি প্রথারও পরিবর্তন ঘটেছে। তাহলে কি আজকে আপনি বলবেন যে কাস্ট বেস অকুপেশন নেই? আছে। কারণ আমরা ভালো করে সবাই জানি, জাস্ট আমি যখন ক্লাসে পড়াই সোশিও কালচার অ্যান্থ্রোপলজি, আমি বলি দেখো আমার কথাগুলো জীবনের সাথে মেলাও, যদি না মেলে আমি ভুল, পরিষ্কার আমি ভুল। কারণ সোশ্যাল কালচার অ্যান্থ্রোপোলজি মানুষের জীবন নিয়ে, ডে টু ডে লাইফ নিয়ে, কালচার নিয়ে। তাহলে আমি কি বলবো যে আজকে কাস্ট বেস অকুপেশন নেই? আছে। কারণ আমরা ভালো করে জানি ইসলাম কোনো প্রিস্ট ক্লাসকে স্যাংশন দেয়নি, যে কেউ মৌলবী হতে পারে। খ্রিস্টান কোনো প্রিস্ট ক্লাসকে স্যাংশন দেয়নি, যে কেউ ফাদার হতে পারে। বুদ্ধিজম কোনো প্রিস্ট ক্লাসকে যে কেউ ধর্মগুরু হতে পারে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে প্রিস্ট ক্লাসে স্যাংশন আছে, কাউকে যদি পুরোহিত হতে হয় হি মাস্ট বি দ্য ব্রাহ্মণ, তাকে ব্রাহ্মীণ বাই কাস্ট হতে হবে। তাহলে কাস্ট সিস্টেম, কাস্ট বেস অকুপেশন আজকের দিনে একদম মুছে গেছে বলা যাবে না, আছে, কিন্তু অনেক তার পরিবর্তন হয়েছে। আমি স্টুডেন্টদের বলছি, ভাই তোমরা মনের মানুষ দেখেছো লালন ফকিরের সেই বিখ্যাত ফিল্ম? কারণ লালন ফকির আজ থেকে কবেই বলেছে যে বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি উপায়, যাতে সে রূপই কখনো দেখেনি। আজকে লালন ফকিরের সেই কথা আজকে MTDNA বলছে ঠিক, কারণ আমরা আমাদের যে MTDNA কমন আফ্রিকান মাদার, আমরা পৌঁছে গেছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ টেস্টে, একদম সায়েন্স বলছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কাস্ট বেসড অকুপেশন যে ব্যাপারটা, সেটাই জজমানির প্রথা ছিল, কিন্তু জাতিভেদ প্রথা এর এতটা জীবনী শক্তি, 3,500 4,000 বছরের পুরনো প্রথা আজও কিন্তু টিকে আছে, কিন্তু তার অনেক পরিবর্তন হয়েছে। যেমন জাতিভেদ প্রথার ক্যারেক্টার লিখতে দিয়েছে। ক্যারেক্টার কি? যেমন কাস্ট হচ্ছে একটা এন্ডোগ্যামাস সোশ্যাল গ্রুপ। এন্ডোগ্যামাস মানে আপনাকে জাতের মধ্যে বিয়ে করতে হবে। আর কি আছে? একটা হায়ারার্কিক্যাল প্যাটার্ন ছিল। আর কি রয়েছে? জল ব্যাপার ছিল। অকুপেশনাল রেস্ট্রিকশন যেমন ছিল, তেমনি ডায়েটারি রেস্ট্রিকশনও ছিল, যে আপনি কি খাবার খাবেন, কোথায় খাবেন, কি খাবেন না। যেমন আজকে দক্ষিণ ভারতের বহু জায়গা আছে, উত্তর ভারতের বহু জায়গা আছে, যেখানে তারা বাঙালি ব্রাহ্মণদের ঠাট্টা তামাশা করে, যে এরা কী টাইপের ব্রাহ্মণ রে ভাই, মাছ মাংস মুরগি সব খায়। কারণ একটা পশ্চিমবঙ্গে অনেক গোড়া ব্রাহ্মণ আমি দেখেছি, সে খাসি খাবে কিন্তু মুরগি খাবে না, কেননা মুরগির আরেক নাম রাম পাখি, সে খাবে না। তাহলে অকুপেশনাল রেস্ট্রিকশানের সাথে সাথে ডায়েটারি রেস্ট্রিকশান ছিল। আজকে শাশুড়ি বৌমাকে বলছে যে তোমার হাতে জল আমি খাবো না, কেননা তুমি হচ্ছে আমার ছেলে ব্রাহ্মণ, কিন্তু আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, তুমি ব্রাহ্মণ না। কিন্তু আজকে যখন আপনি পরিবর্তন দেখছেন, কি দেখলেন? ওকে হাত ডোবানো জলও খাচ্ছে। কোথায় খাওয়া হয়? ফুচকা। কারণ নর্মাল কন্ডিশনে জলে হাত ডোবালে আপনি নিশ্চয়ই খাবেন না। তাহলে কাস্ট সিস্টেমের যে ক্যারেক্টার, তার যে অরিজিন বলতে এই জাতিভেদ প্রথা কে কবে কখন কোথায় ইন্ট্রোডিউস করেছে, যার আজও তুলে ফেলে দেওয়া যাচ্ছে না। এখন আপনি যখন কোনো সামাজিক কোনো বিষয় নিয়ে, কোনো কালচারাল ইনস্টিটিউশন নিয়ে যখন আলোচনা করবেন অরিজিন নিয়ে, এটা তো ঠিক এখানে কোনো ল্যাব নিয়ে আমি তো ডেটা দিতে পারবেন না। বিভিন্ন মানুষ ওটাকে অন দ্য বেসিস অফ দেয়ার কংক্রিট আইডিয়া তারা এটাকে বিশ্লেষণ করেছেন। কে বলেছেন অকুপেশনাল থিওরি, কেউ বলছেন পলিটিক্যাল থিওরি, কেউ বলছে রিলিজিয়াস থিওরি, কেউ বলছে ফাংশনাল থিওরি, কেউ আর বলেছে কাস্টের সাথে অনেকটা সম্পর্ক আছে জমির, যে যারা ভারতবর্ষে প্রচুর জমির মালিক তারা হায়ার কাস্টের লোকজন, যারা জমি সংক্রান্ত অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছিল তারা মিডল অর্ডারে রয়েছে, যারা রোদে পুড়ছে ঝলে ভিজছে তারা নিচুতে পড়ছে। কিন্তু স্টিল ইটস এ ম্যাটার অফ কন্ট্রোভার্সি, কারণ জাতিভেদ প্রথার অরিজিনটা কিন্তু এখনও ম্যাটার অফ কন্ট্রোভার্সি। দিয়েছে প্রশ্ন লিথিক কালচার। আমি স্টুডেন্টদের বলেছিলাম যে দেখো, পাবলিক সার্ভিস কমিশনের লিথিক কালচারে একটা ওপর বিরাট বড় দুর্বলতা আছে, কারণ লিথিক কালচার বাদ দিয়ে সচরাচর প্রশ্ন ওরা সেট করতে চায় না। লিথিক মানে পাথর, কালচার মানে সংস্কৃতি, পাথরের সংস্কৃতি। কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি আবার স্টুডেন্টদের বলে দিচ্ছি, তোমরা 2020 তারাও মাথায় রাখবে, কিন্তু আমি বললাম আজকে, যখন মানুষ প্রথম অরিজিন করলো, আজকে হোমো ইরেক্টাস যখন ছিল, আজ থেকে 17-18 লাখ বছর আগে, 15 লাখ বছর আগে, তখন ক্লাইমেট এক্সট্রিমলি কোল্ড, না ছিল এগ্রিকালচার, না ছিল ধাতু। তাহলে লোকটাকে তো খেতে হবে,
ও তো আর জানে না যে আমাকে নিয়ে অ্যানথ্রোপোলজি হবে, ছেলেমেয়েরা বিসিএস দেবে, আইএস দেবে, ফেসবুক হবে। ও কি জানে? ও জানে না। ওর একটাই টার্গেট ছিল যে আমাকে অ্যাটলিস্ট কিছু খেতে হবে। কারণ খাওয়ার অপশান কি না, খাওয়ার অপশান ছিল সেই সময় জায়ান্ট সাইজের ম্যামেলস ছিল, ওদেরকে মেরে খাবে। কিন্তু অত বড় ওই সমস্ত ম্যামেলসকে মারবে কীভাবে, কাটবে কীভাবে? কারণ ছুরি কাঁচি কাটারি তো কিছুই নেই। তখন সে তার একটা সিম্পল টেকনোলজি, আমি বলেছিলাম আমার ফেসবুকে একবার, যে কাজে লাগিয়ে পাথরের ওপর কাজে লাগালো, দিয়ে একটা হাতিয়ার বানালো, টুলস বানালো। আমাদের যাত্রা শুরু হয়েছিল ওই পাথর থেকে হাতিয়ার বানিয়ে। নাম দেয়া হয়েছে লোয়ার প্যালিওলিথিক কালচার, মানে বিগিনিং অফ হিউম্যান কালচার। লোয়ার প্যালিওলিথিক কালচার হচ্ছে মানব সংস্কৃতির বিগিনিং। ধীরে ধীরে সময় এগিয়ে চলেছে। লোয়ার প্যালিওলিথিক কালচার, মিডল প্যালিওলিথিক কালচার, আপার প্যালিওলিথিক কালচার, মেসোলিথিক কালচার, নিওলিথিক কালচার, চার্কোলিথিক কালচার, কপার, ব্রোঞ্জ, আয়রন। আয়রন আসার পরে মানুষকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, ঠিক নিওলিথিক কালচার দিয়ে দিয়েছে। নিওলিথিক কালচার কি না, লোয়ার মিডল আপার মেসো না ছিল এগ্রিকালচার, না ছিল ধাতু। নিওলিথিক একটা মারাত্মক যুগান্তকারী পরিবর্তন ঘটে গেল। মানুষ শিখে নিল কিভাবে এগ্রিকালচারটা, মানুষ শিখে নিল মাটি দিয়ে যে বাড়ি তৈরি করা যায়, মানুষের মাথায় চলে এলো। গ্রাইন্ডিং পলিশিং টুলস ওই সময় এলো। গ্রাইন্ডিং পয়েন্ট আজও আমাদের বাড়িতে ব্যবহার হয়। ছাত্রদের বলি বলো তো কী ব্যবহার হয়, অনেকে বলে শিলনোড়া। হ্যাঁ রাইট, কারণ ওই পোস্ত বড়া খেতে গেলে, ইলিশের সর্ষে ইলিশ খেতে গেলে ওই সর্ষে পোস্ত ওই মিক্সিতে ভালো বাটা হয় না, শিলনোড়া আজও ব্যবহার হয়। ঠিক দিয়েছে লিথিক কালচার। তাহলে পেপার ওয়ানের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুর্ধর্ষ প্রশ্ন দিয়েছে, লিথিক কালচার দারুণ দিয়েছে। তারপরে আপনার এদিকে দিয়েছে ম্যারেজ এবং কিনশিপ, ওদিকে দিয়েছে এভলিউশনারি বায়োলজি, ডারউইন, নিউট্রাল থিওরি এভলিউশন, তারপরে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি গ্রুপস। সুন্দর প্রশ্ন দিয়েছে। এবং পেপার ওয়ানে আমার তো মনে হয় আমার ছাত্রছাত্রীদের যারা আমার কথা শুনেছে, আমার কথা না শুনলে আমার কিছু করার নেই। আমি বলি ভাই আমার কথা 30% শোনো, 70% শুনতে হবে না, তোমার নাম্বার মোর দ্যান 65% চলে যাবে। কারণ আমি জানি কম্পালসারি প্লাস অপশনাল ইকুয়াল টু ইন্টারভিউ, পরিষ্কার কথা। কারণ সুন্দর প্রশ্ন পেপার ওয়ানে হয়েছে এবং ছাত্ররা লিখেওছে। আপনি স্যাটিসফাইড? আমি তো খুশি, আমি নিশ্চয়ই খুশি। কারণ ছেলেমেয়েরা ফোন করে বলছে, আমাকে দিশারি থেকেও বলেছে স্যার 400-তে 400 লিখেছি, একজন স্যার একটু সময়টা কম পেয়েছি। আমি বললাম দেখো সময়টা তো পাবে না, কারণ যা নম্বর 4 ঘন্টা উচিত ছিল, কিন্তু ওরা 3 ঘন্টা দিয়েছে। কারণ তোমাকে লিখতে দেওয়া হবে না, ওই 20 ওভারের খেলা, তার মধ্যে যে খেলাটা খেলে তোমাকে বেরোতে হবে। তার স্ট্র্যাটেজি আমি ক্লাসে বলেছি। আমার ক্লাস যারা করেছে তারা জানে, যারা করেনি তারা বলতে পারবো না। আচ্ছা, এবার যদি পেপার 2 নিয়ে আমরা আলোচনায় আসি, যে গ্রুপ এ এবং গ্রুপ বি পেপার 2 এ সেখানে কেমন প্রশ্ন হলো এবং একই রকম ভাবে উত্তরগুলির যদি সংক্ষেপে আলোচনা। দেখুন, পেপার 2 প্রশ্ন পড়ে আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল। কারণ বেশ সিম্পল প্রশ্ন। কারণ আমি ছাত্রছাত্রীদের বলি যে আমি একটু প্রার্থনা করি ভগবানকে যে প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড হোক। কারণ কি, নাহলে মুড়কি মিশে যায়। একজন যে প্রকৃতপক্ষে ব্যাটসম্যান, স্পেশালিস্ট ব্যাটসম্যান, সে লেগ স্পিনেও খেলবে, অফ স্পিনেও খেলবে, মিডিয়াম ফাস্টেও খেলবে, এগিয়ে গিয়ে একদম সে ব্রায়ান লারা পুল শট নেবে, কারণ সে স্পেশালিস্ট ব্যাটবে। কিন্তু যদি একদম অ্যানথ্রোপোলজি কাকে বলে লেখো প্রশ্ন দেয়, তাহলে মুড়কি মিশে যায়। পেপার 2 প্রশ্ন খুবই সিম্পল। যেমন প্রথমে দিয়েছে এথনো আর্কিওলজি, তার সাথে এথনোলজিকে রিলেট করেছে। এথনো আর্কিওলজি ব্যাপারটা কি? যেমন ধরুন, আর্কিওলজি মানে কি না, আর্কিওলজি মানে স্টাডি অফ পাস্ট কালচার। আজকে আমরা বাবর আকবরের নাম শুনেছি, আমরা কি ওই সময় ছিলাম কি? নিশ্চয়ই না। তাহলে বাবর আকবরের নাম জানলাম কি করে? ইতিহাসের বই পড়ে। কিন্তু হোমো ইরেক্টাস ম্যান যখন ছিল, নিয়ান্ডারথাল যখন ছিল, অস্ট্রালোপিথেকা যখন ছিল, তখন তো আর কোনো লিখিত তথ্য কিছুই ছিল না। তাহলে ওদের সম্পর্কে জানলাম কি করে? হোমো ইরেক্টাস তো আর নিজে বলে যায়নি, ভাই আমি অমুক জায়গায় মরেছি, তমুক জায়গায় ফসিল হয়েছি, তুমি এসো আমাকে খনন কার্য চালাও, পেয়ে যাবে, বলে তো যায়নি। আমাকে তাহলে একটা অনুমান করতে হয়, লজিকগুলো বোঝার চেষ্টা করো স্টুডেন্ট। আমি বলছি যে একটা বোঝার চেষ্টা করো যে তুমি তোমার টিম নিয়ে তুমি একটা জায়গায় গিয়ে খনন কার্য চালালে, হাড় গোড় পেলে, ফসিল পেলে, তাদের বানানো হাতিয়ার পেলে। আজকে ইন্ডিয়ান মিউজিয়াম যেমন নানা হাতিয়ার সাজানো আছে। এই যে স্টাডি অফ পাস্ট কালচার উইদাউট রিটিন স্ক্রিপ্ট, এটা হচ্ছে বেসিক্যালি আর্কিওলজির কথা। কিন্তু এর সাথে আমি যদি বলি আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, তাহলে আমি বলবো স্টাডি অফ মেটেরিয়াল অবজেক্টস অফ দ্য পাস্ট অ্যাজ এ মিনস অফ ডেসক্রাইবিং অ্যান্ড এক্সপ্লেনিং হিউম্যান বিহেভিয়ার উইদাউট রিটিন স্ক্রিপ্ট। লিখিত তথ্যের সাহায্য ছাড়া আমি এগোবো, কিন্তু ওখানে এথনো আর্কিওলজি দিয়েছি। ক্লাসে আমি বহুবার ছাত্রছাত্রীদের বলি, যারা আমার ক্লাস করেছে, আমি সবসময় বলি যে দেখো আমার ক্লাসটা মিস করো না, কারণ অ্যানথ্রোপোলজি এমন একটা অপশন, আর শুনতে 80% জিনিস হয়ে যায়, লিখে দিতে পারবে। এবং যারা শুনে তাদের মনে এথনো, আজকে দেখা যাক
নিয়ান্ডারথাল ম্যান আজ থেকে 50,000 1 লাখ বছর আগে ছিল, হোমো ইরেকটাস ম্যান 15 লাখ 18 লাখ বছর ছিল। আমরা তারা হোমো ইরেকটাস তো একটা বাচ্চা ছেলের ইস্ট আফ্রিকা, মানে ইস্ট আফ্রিকার নারিওকোটম বলে একটা জায়গা, নারিওকোটম, ওখানে একটা বাচ্চা ছেলের আমরা পরিপূর্ণ স্কেলিটন পেয়েছি, ফলে স্টাডি করতে সুবিধা হয়ে গেছে। এখন আমরা তো আর ওদের ইন্টারভিউ কেউ নিতে পারিনি, আমরা ওদের হাড়গোড় দেখেছি, ফসিল দেখেছি, ওদের বানো হাতিয়ার দেখেছি, কিন্তু ক্রোনোলজিক্যালি হোমো ইরেকটাসের মতো আছে এমন অনেক মানুষ আমাদের দেশেই আছে, যারা জামা কাপড়ও পরে না, যারা হচ্ছে টাকা পয়সার ব্যবহার নেই, যারা এগ্রিকালচার জানে না, তারা জানেই না সিভিলাইজেশন ব্যাপারটা কি, যেমন আন্দামানের সেন্টিনালিজ বা জারো। এখন জারো ছেলেকে যদি বলা হয় ভাই দেখ কাজ করো, তোমাকে প্রিলিম মেন কম্পালসারি অপশন এটা কিছুই দিতে হবে না, তুমি ডাইরেক্ট চেয়ারে এসো এবং মাস গেলে মাইনে নাও, ও কান্নাকাটি শুরু করে দেবে, ওই চেয়ারের কোনো ভ্যালিউ ওর কাছে নেই। তাহলে যারা ক্রোনোলজিক্যালি হান্টিং গ্যাদারিং স্টেজে রয়েছে, যদি আমরা ওদের খুব ভালোভাবে স্টাডি করি, সুন্দর করে স্টাডি করি, তাহলে আমরা আমাদের ওই সমস্ত প্রাগৈতিহাসিক মানুষের ব্যাপারে অনেকটা জ্ঞান লাভ করব। দ্যাট ইজ কল্ড এথনো আর্কিওলজি। তাহলে এই জায়গাটা ক্লাসে বলেছি আমি, একদম সোজা, কিছু নেই ওই প্রশ্নে, কিছু নেই। এবারে আমি যদি মনে করি তাহলে এথনো আর্কিওলজি স্টাডিটা করবো কীভাবে, জারোয়া তো আর আপনার অ্যাডামাস ইউনিভার্সিটিতে আসবে না, আপনাকে যেতে হবে ওদের কাছে, থাকতে হবে, দেখতে, কারণ আপনি ওদের ভাষা বোঝেন। এই যেমন আমি একটা বলছি, মি মাঙ্গিয়াচু মি চনে তিতাব, যারো একটা জারোয়া সেন্টেন্স, যে ভদ্রলোক কাজ করছেন লিখে যাচ্ছেন জারোয়াদের কথা, মি মাঙ্গিয়াচু মি চনে তিতাব, আমার খিদে পেয়েছে আমি কলা খাবো, জারোয়া সেন্টেন্স। এখন লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজির বিষয় এটা, এত রকম ভারতবর্ষে 635 রকমের ট্রাইব আছে, তাদের ডায়ালেক্ট, তাদের ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি বিষয়। তো এখন ওখানে গিয়ে আমাকে স্টাডি করে আমি এথনো সম্পর্কে জানবো, এটা কাজ। তারপরে সেকেন্ড পেপারে আপনার ডেমোগ্রাফি দিয়েছে, আমি এটাও বলেছিলাম যে দেখো ভাই ডেমোগ্রাফি এমন একটা ব্যাপার, ডেমোগ্রাফি থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। এবং ডেমোগ্রাফি কি না, ডেমোগ্রাফি হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টাডি অফ পপুলেশন। আজকে ধরা যাক সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের কোনো একটা গ্রামে ডেমোগ্রাফিক স্টাডি আমি করতে চাই। ডেমোগ্রাফিক স্টাডি কি না, ম্যাথমেটিক্যাল স্টাডি অফ পপুলেশন, অর্থাৎ একটা পপুলেশনকে আমি ম্যাথমেটিক্যাল স্টাডি করব, যেখানে আমি কি স্টাডি করব না, ফার্টিলিটি বা বার্থ রেট, মর্টালিটি বা ডেথ রেট, ফ্যাকান্ডিটি দিয়েছে, মরবিডিটি দিয়েছে, তারপরে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, স্টিল বার্থ, লাইভ বার্থ, এগুলো আমরা স্টাডি করব। কারণ একটা কমিউনিটিতে আপনি দেখবেন, যদি দেখেন ওই কমিউনিটিতে স্টিল বার্থ এবং ইনফ্যান্ট মর্টালিটি রেট অনেক বেশি, আপনি ধরেই নেবেন যে ওই কমিউনিটির আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ডটা খুবই পুয়ার। আপনি যত আর্থসামাজিক দিক থেকে ওপরের দিকে যাবেন, তত দেখবেন স্টিল বার্থ কমছে, মানে মৃত বাচ্চার জন্ম দেওয়াটা কমছে, আপনার ইনফ্যান্ট মর্টালিটি রেট কমছে, কারণ সেখানে খাওয়ার ভালো, ট্রিটমেন্ট ভালো, হেলথ কন্ট্রোল ভালো, সবই বেটার 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 বেটার। এবং ডেমোগ্রাফি থেকে দিয়েছে, আপনি প্রশ্ন আমি ছাত্রদের বলেছি, দেখবে যে ফার্টিলিটি দিয়েছে, ফ্যাকান্ডিটি দিয়েছে, এবং ডেমোগ্রাফি ছাড়া আমি বলেছিলাম ডেমোগ্রাফি দেবে, দিয়েছে। আজকে ভিলেজ থেকেও প্রশ্ন দিয়েছে, ভিলেজ থেকেও প্রশ্ন দিয়েছে। ট্রাইব কাকে বলে সেকেন্ড পেপারে দিয়েছে, যে ট্রাইব কাকে বলে, এটা একদম খুব সাধারণ, মানে ট্রাইব কাকে বলে, এথনিসিটি, ট্রাইবাল মুভমেন্ট। আজকে ট্রাইব কি, ট্রাইব কি, আজকে আমরা কথাগুলো ব্যবহার করি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি। ভারতবর্ষে 8.08 বা 9% মানুষ ট্রাইব, 16% মানুষ শিডিউল কাস্ট, 52% মানুষ ওবিসি। কিন্তু আপনি এই তকমাটা লাগালাম কেন? ট্রাইব বলতে কী বোঝে? আমি স্টুডেন্টদের বলেছি, দেখো ভাই, ইংরেজরা যখন আমাদের দেশে এলেন, তারা দেখলেন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম অনেক মানুষ আছে যারা দেখতে হিন্দু হিন্দু হলেও ঠিক হিন্দু নয়, আবার মুসলিমও নয়, খ্রিস্টানও নয়, বৌদ্ধও নয়। ওরা তখন ট্রাইব কথাটা ব্যবহার করলেন। এখন প্রশ্ন হচ্ছে, ওরা আরও একটা জিনিসও দেখেছিলেন অদ্ভুত, কি না, হিন্দুদের মধ্যে যে হিন্দু নামক যে কমিউনিটি, ওদের মধ্যে আবার জাতপাতের বিচার আছে, এবং 2800 থেকে 3000 রকমের জাত পাওয়া যাচ্ছে। আপনি ভাবুন, হিন্দুদের মধ্যে 2800 থেকে 3000 রকমের জাত পাওয়া যাচ্ছে, তাহলে ব্রাহ্মণকে আপনি নাহলে 1 নম্বরে বসালেন, 25 র্যাঙ্কটা কার, 50 র্যাঙ্ক কার, 80 নম্বর র্যাঙ্ক কার, 150 থেকে 250 থেকে 350 থেকে 1000 কে। এই যে ব্রাহ্মণ থেকে শুরু করে কোথায় শেষ হলো, ট্রাইব ঢুকলো, এই যে লাইন অফ ডিমার্কেশন খুঁজে পেতেই ওদের মাথার ঘাম পায়ে পড়ে গেছে। এবং ব্রিটিশ প্রশাসকরা বুঝেছিল যে ভারতবর্ষে এত রকমের এথনিক গ্রুপ, এত রকমের জাতিগোষ্ঠী, এই দেশের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে ওই সমস্ত মানুষদের আনতে হবে
যাদের অ্যানথ্রোপোলজির ওপরে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং তারা এনেও ছিল, যেমন ডাল্টন, থ্রাস্টন, গ্রিকসন, গ্রিয়ারসন, ও ম্যালি, জেপি মিলস, অনেককেই, এবং এরা যেখানে যেখানে ছিলেন সেখানে সেখানে স্টাডি করেছেন। আজকে তাহলে ট্রাইব কাকে বলে যদি বলি, অতি অবশ্যই আমাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, এবং ট্রাইব সম্পর্কে অনেক ডেফিনেশন আছে। আমি একরকম দিয়েছি, রাম একরকম দিয়েছে, আপনি একরকম দিয়েছেন, আরেকজন দিয়েছে। তাহলে অ্যাটলিস্ট দুখানা ডেফিনেশনটা দেওয়া উচিত, এবং তার সাথে ট্রাইবালদের ক্যারেক্টার, কী কী ক্যারেক্টারে আমরা ট্রাইবকে ডিফাইন করছি দেওয়া উচিত। বুঝতে পারছি এই জায়গাগুলো। এবং পেপার এথনিসিটি দিয়েছে, আজকে এথনিসিটি খুব ইন্টারেস্টিং টপিক এবং খুব কনসেপ্টের উপরে রয়েছে। আমি স্টুডেন্টদের বলেছিলাম যে দেখো 2019-এ তোমরা ট্রাইব থেকে প্রায় কাছাকাছি 80-100 নম্বর তোমরা ট্রাইব থেকে পাবে, পেয়েছে। সেকেন্ড পেপারে এই যে কাস্ট, ট্রাইব, ভিলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেকেন্ড পেপারে যে তোমরা ট্রাইব থেকে 80 থেকে 100 নম্বর পেয়েছে। আজকে এথনিসিটি ব্যাপারটা কি, এটা ক্লাসে আমি বারবার বলেছি, বুঝিয়েছি। আজকে some selected cultural differences which isolate one ethnic group from another ethnic group is called ethnicity. যেমন আপনি বাংলাদেশের কথা ভাবুন, ভাত তরকারি মাছ খাবে, রবীন্দ্রসঙ্গীত শুনছে, বাংলায় কথা বলছে। যখনই আপনি ধর্মের প্রসঙ্গে এলেন, একজন মন্দির একজন মসজিদ, আলাদা হয়ে গেল দুটো পথ, একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল। তাহলে শুধু কি ধর্মের জন্যই আপনার সাথে আমার ডিস্টেন্স হয়েছে? তা কিন্তু না। সেখানে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি, পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ রয়েছে, কে মাইনরিটি কে মেজরিটি রয়েছে, কে ফর্সা কালো রেসিজম রয়েছে, এবং আলটিমেটলি এইগুলো মানুষের সাথে মানুষের দূরত্বটা বাড়িয়ে দেয়। দূরত্ব বাড়তে 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 লাস্টে হচ্ছে এথনিক অ্যান্টাগনিজম, অর্থাৎ জাতিগত বিদ্বেষ। এবং তার আগে এথনোসেন্ট্রিজমও রয়েছে, মানে এথনিক মানে আমি আমার কালচারকে সুপিরিয়ার ভাবছি আর অন্যের কালচারকে ইনফিরিয়ার ভেবে আমি জ্ঞান। যেমন রবীন্দ্রনাথের কবিতারা ভাবুন না, যে টিকি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। আপনি যদি এখন ভুবনেশ্বরে গিয়ে বলেন যে ভাই টিকি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি, আর যাই হোক আপনাকে সম্মান, বাঙালি বেশি বুঝে গেছে। এথনিসিটির মূল জায়গাটাই এটা, এবং লাস্ট জায়গায় এলো যে এথনিক অ্যান্টাগনিজম বা জাতিগত বিদ্বেষ। সেই বিদ্বেষের কারণে আলটিমেটলি তারা মুভমেন্ট শুরু করে, যেটা দিয়েছে মুভমেন্টকে জুড়েছে, মুভমেন্ট শুরু করে। এবারে আপনি যদি বলেন ভাই তুমি মুভমেন্ট করছো, তুমি চাওটা কি, তখন সে বলবে আমাকে আমার অঞ্চলটা দিয়ে দাও। আমাকে আমার অঞ্চল মানে ওর ভাষায় কথা বলে, ওর ট্র্যাডিশনে বিলিভ করে, ওর কাস্টম, ওর রিচুয়াল মেনে চলে, লোক সংখ্যা বেশি, যারা মনে প্রাণে হেট্রোজিনিয়াস পপুলেশন চায় না। আজকে বিমল গুরুও তাই চাইছে। আজকে আপনি ভাবুন না, যদি রেস্ট অফ দ্য বেঙ্গল বিমল গুরুর মতো দেখতে, ওর ভাষায় কথা বলা, ট্র্যাডিশন কাস্টম মেনে চলতো, তাহলে গোর্খাল্যান্ডে বসে থাকতো না। এবং এথনিসিটির মূল জায়গাটাই হচ্ছে এটা, দিয়েছে, পরীক্ষায় দিয়েছে, এবং এটা কনসেপ্টের ওপরে আছে। এবং আপনি মনে আছে কিনা জানি না আপনাদের, যখন গোর্খাল্যান্ডে খুব আন্দোলন চলছে এবং হরকা বাহাদুর ছেত্রী তখন মানে বিমল গুরুর আন্দোলন করছে, ডাইরেক্ট এবিপি আনন্দকে বলল যে কেন জোর করে আপনারা আমাকে ধরে রেখেছেন, আপনারা এখানে এসে আসুন, দেখুন একটা লোকও বাংলায় কথা বলে না। সরাসরি কোর অফ এথনিসিটিতে টার্ম করলো যে ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছেন? সেকেন্ড পেপারের প্রশ্ন নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে স্যার। এই জায়গাতেই যে এবারের যে কোয়েশ্চেন প্যাটার্ন পেপার 1 এবং পেপার 2 আপনি যে অ্যানালিসিস করলেন, তার বেসিসে এবারের কোয়েশ্চেন প্যাটার্নে কি কোনো চেঞ্জ লক্ষ্য করা গেল? চেঞ্জ তো আমি প্রথমেই বললাম যে আজকে পেপার 2 প্রশ্ন তুলে, আজকে যেমন ইন্ডিয়ান নিওলিথিক পেপার 2 প্রশ্ন, কাস্ট সিস্টেম পেপার 2 প্রশ্ন, তারপর লিঙ্গুইস্টিক যে ব্যাপারটা ক্লাসিফিকেশন ঢুকিয়েছে কায়দা করে, পেপার 2 প্রশ্ন। পেপার 2 এরকম প্রশ্ন তুলে নিয়েছে পেপার 1-এ দেওয়ার, আমি জানি না যারা করেছেন তারা কি ভেবেছেন। কারণ পেপার 1-এ সুন্দর সুন্দর সব টপিক থেকে ওরা প্রশ্ন টাচই করলো না। আজকে অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্ড ওয়ার্ক অ্যান্ড রিসার্চ মেথড দুর্ধর্ষ এরিয়া, আজকে থটস অ্যান্ড থিওরিজ দুর্ধর্ষ এরিয়া, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল কন্ট্রোল, প্রিমিটিভ ল, ম্যাজিক রিলিজিয়ান থেকে যা দিয়েছে শর্ট নোট দিয়েছে। আজকে স্পেশাল ব্রাঞ্চ ইকোনমিক অ্যানথ্রোপোলজি সেই অর্থে টাচ করলো না, যা স্কুলারিং দিয়ে ছেড়ে দিল। ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজিও টাচ করেনি। অনেক ভালো ভালো সুন্দর সুন্দর টপিককে ওরা টাচ না করে পেপার 2 থেকে প্রশ্ন ইন্ডিয়ান নিওলিথিক, তারপর কাস্ট সিস্টেম, লিঙ্গুইস্টিক গ্রুপ দেয়ার আমার মনে হয় না যে খুব একটা যুক্তি ছিল, কিন্তু দিয়েছে। এটা একটা চেঞ্জ, এটা একটা চেঞ্জ। আর একটা জিনিস যেটা ডব্লিউবিসিএস এ গত কয়েক বছর ধরে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই প্রত্যেকটা পেপারেই যেটা ঘুরে ফিরে আসছে,
কি কম্পালসারি কি অপশনাল, যে কিছুটা ইউপিএসসি ধাঁচের প্রশ্ন হচ্ছে, অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে সেই তার রিফ্লেকশন কতটা হবে? দেখুন, আমি একটা কথা বলি, আমি স্টুডেন্টদের যখন ক্লাসে পড়াই, আমি অন্যান্য আমার সাবজেক্টটাই বলছি, আমি একটা স্টুডেন্টকে বলেছি আমার ক্লাস যদি তুমি করো এবং আমার 30% কথা যদি শোনো, তোমরা অ্যানথ্রোপোলজি 400-তে 400 করেই বেরোবে। এবং আমার যারা ছাত্র কি দিশারি ভবন কি শিয়ালদা, তারা 400-তে 400 করে যদি শুনে থাকে কথা। সেদিন যেমন একজন স্টুডেন্ট বললো যে স্যার আমি লিথিক কালচার আপনি বলেছিলেন পড়ে যায়নি। আমি তোমাকে বলেছিলাম যে লিথিক কালচারকে বাদ দিয়ে সচরাচর প্রশ্নই সেটাও তুমি পড়ে গেলে না পাবে। প্রশ্ন ইউপিএসসি ধাঁচে করে যদি করে, ইউপিএসসি অ্যানথ্রোপোলজি প্রশ্ন দেখেন, আমি পরিষ্কার বলি, আমি যেদিন বলবো আমার সাজানো গোছানো কমপ্লিট, ও যদি আইএসের প্রশ্ন দেখেন 1967 থেকে 2016, 94% উত্তর আরামে করে দেবে, 6-7% পারবে না। কেন না, ওই পার্সেন্টটা নেই, সিলেবাসে নেই, কারণ 94% রাস্তা তো আমাদের কমন না। সেটা তো একদম আইএস এর প্রশ্নের কথা বলছি। আমি বলছি এবার ডব্লিউবিসিএস মেনে তার কি কোনো প্রতিফলন এলো ওই ধরনের? প্রতিফলন তারা তো আস্তে আস্তে টাপ করবেই। দেখুন আজকে টাপ করাটা বেটার। আমি এটা দেখুন আজকে যে ভেঙেছে প্রশ্নের ব্রেকআপটা দেখুন, আমি দেখলাম প্রশ্নের ব্রেকআপটা ওরা করেছে, সেকেন্ড পেপারও করেছে, তারপরে রিলেট করে করে প্রশ্ন, ম্যানেজারকে তাদের কিনশিপ বা লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজির সাথে লিঙ্গুইস্টিক ক্লাসিফিকেশন, এই রিলেট করে করে প্রশ্ন, এটা একটা চমক আমি বলতে পারি, এটা একটা খুব ভালো জিনিস, আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি ব্যাপারটাকে। এটাও একটা চেঞ্জ, আপনি অতি অবশ্যই চেঞ্জ, অতি অবশ্যই চেঞ্জ। এবার একদম শেষ প্রশ্ন স্যার, অন্য বিষয় নিয়ে আলোচনায় আসার আগে, যে প্রচুর প্রশ্ন আমরা পাই বা পরীক্ষার্থীরা জানতে চাই, একটাই চিন্তা থাকে যে কাট অফ মার্কস কি হতে পারে। যদিও ওইভাবে কাট অফ মার্কস অ্যানাউন্স করাটা আমাদের পক্ষে ডিফিকাল্ট, তবু আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে সাবজেক্টের অ্যানালিসিস, তাতে করে কি রকম স্কোর করার সম্ভাবনা? দেখুন অ্যানথ্রোপোলজির ট্র্যাক রেকর্ড হচ্ছে, আমার স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি 270 থেকে 314 নম্বর পেয়েছে আউট অফ 400। এবারের প্রশ্নের নিরিখে এবারের প্রশ্নতে আমার ছাত্রছাত্রীরা যারা আমার কথা শুনেছে, কারণ অনেকে সবাই তো সিরিয়াস না, কারণ আমি তো ধরে বেঁধে পড়াতে পারি না, এটা একটা মানুষের জীবনে বড় হওয়ার পেছনে একদম এভারেজ রেসপেক্ট। এভারেজ দেখতে হচ্ছে অন্তত আমার সামনে 65% তো মিনিমামটা পাওয়া উচিত, 65%, মানে 260 তো মিনিমাম পাওয়া উচিত। এই প্রশ্ন না পারে কোন প্রশ্নে পাবে? পাওয়া উচিত এবং পাবেও আমি মনে করি তাই। ঠিক 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 স্যার, অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দরভাবে এবারের অ্যানথ্রোপোলজি অপশনাল, খুব ভাইটাল অপশনাল, প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় বসে অপশনাল পেপার হিসেবে অ্যানথ্রোপোলজি নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করলেন। দর্শকরাও নিশ্চয়ই উপকৃত হয়েছেন এবং একটা ধারণা তাদের হবে যে কি ধরনের স্কোর হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় আছি অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি নিয়ে। আজকে আমাদের যে মিশন WBCS 2019 এর পোস্ট এক্সামিনেশন অ্যানালিসিস, সেখানে 3টি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব অপশনাল পেপার হিসেবে। এতক্ষণ শুনছিলেন অ্যানথ্রোপোলজি। এবার আসছি পলিটিক্যাল সায়েন্সে। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন অনুরাধা বাসু ম্যাডাম। প্রথমেই আলোচনায় যেটা জানার যে এবার কোয়েশ্চেন পেপার কেমন হলো, আপনি কতটা খুশি কোয়েশ্চেন পেপার নিয়ে? আচ্ছা, প্রথমেই বলি পলিটিক্যাল সায়েন্স পেপার 1 এর গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোতেই খুব ভালো প্রশ্ন এসেছে। ছেলেমেয়েরা যারা আমাদের ক্লাস করেছে এবং যারা খুব ভালো করে স্টাডি করেছে, সবাই খুব ভালো মতন উত্তর দিয়ে আসতে পারবে। এবং বেশ কিছু প্রশ্ন এসছে যেগুলো খুব ফ্ল্যাট প্রশ্ন, খুব সহজে লিখলে খুব সুন্দর নাম্বার পাওয়া যাবে। তো আমি যদি বলি পেপার 1 এর গ্রুপ এ যে পার্টটা, সেই পার্ট থেকে আমাদের টোটাল 4টে প্রশ্ন, তার মধ্যে 3টে লিখতে হবে, একটা ছাড়া যেতে পারে। তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে রুসোকে নিয়ে। তো আমি আমার আগের ফেসবুক লাইভে বলে এসেছিলাম যে রুসো এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তো রুসোর জেনারেল উইল নিয়ে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, কোয়েশ্চেনটা এসছে। কোয়েশ্চেনটা ছিল এরকম: অ্যাটেম্পট অ্যান অ্যানালিসিস অফ রুসোস কনসেপ্ট অফ জেনারেল উইল। খুব সহজ প্রশ্ন, সুন্দর প্রশ্ন। জেনারেল উইল কাকে বলে, জেনারেল উইলের মধ্যে অ্যাকচুয়াল উইল ব্যাপারটা কি, রিয়াল উইল ব্যাপারটা কি, এটা একটু আলোকপাত করতে হবে। এবং রুসো যে জেনারেল উইলের কথাটা বলছেন, সেই জেনারেল উইল ব্যাপারটা আজকের দিনে কতটা রেলিভেন্ট, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে উত্তরের মধ্যে, উত্তরপত্রে পুরো ব্যাপারটাকে লিখতে হবে। তার কারণ হচ্ছে জেনারেল উইল এই জিনিসটা সাধারণ ইচ্ছা, আমরা যাকে বাংলায় বলে থাকি, আমাদের সকলের সমস্ত ইচ্ছার সমষ্টি নাকি প্রত্যেকের শুভ ইচ্ছার সমষ্টি, এই ডিফারেন্স যদি খাতায় দেখানো না যায়, তাহলে কিন্তু জেনারেল উইলের মূল বক্তব্যটা কিন্তু কখনোই পরিষ্কার হবে না। সেকেন্ড যেটা বলার, সেটা হচ্ছে কোয়েশ্চেনের একটা ছোট্ট সাবসেকশন আছে, হাউ ডাজ ইট এন্ড ইন অটোক্রেটিক রুল। অটোক্রেটিক রুলেতে এই ব্যাপারটা কিভাবে অবলুপ্ত হচ্ছে বা কিভাবে ধীরে ধীরে চলে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের একটুখানি বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা 40 নম্বরের থাকে,
যদি খুব স্ট্যান্ডার্ড লিখে আসা যায় মোটামুটিভাবে 50 to 55% এখানে ভালো মতন স্কোর করতে পারবে ছেলেমেয়েরা। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ যে তিনটে কোয়েশ্চেন রয়েছে, যার মধ্যে আমাদের দুটো কোয়েশ্চেন লিখতে হবে, তার মধ্যে যে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে আম্বেদকরস ভিউ রিগার্ডিং ইম্পর্টেন্স অফ সোশ্যাল ডেমোক্রেসি। তাহলে একটা জিনিস বুঝতে হবে, আমরা আম্বেদকর মানেই কিন্তু রিজার্ভেশন বা ব্যাকওয়ার্ড ক্লাসের ব্যাপার বুঝি। কোয়েশ্চেনটা কিন্তু খুব একটা ফ্ল্যাট প্রশ্ন নয়, ওনার সোশ্যাল ডেমোক্রেসি নিয়ে কন্ট্রিবিউশন কি জানতে চাওয়া হয়েছে। কিন্তু দেখো ভেবে, সোশ্যাল ডেমোক্রেসির এই পুরো তত্ত্বটাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে সোসাইটিতে আমাদের প্রত্যেকটা মানুষের পজিশনটা কীরকম হবে, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সোশ্যাল কোনো ডিসক্রিমিনেশন আছে কি না, বা থাকলেও সেই ডিসক্রিমিনেশনের রেসপেক্টে মানুষের সুযোগ সুবিধা তারা কিভাবে পাবে, সেই প্রশ্ন কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। সুতরাং সোশ্যাল ডেমোক্রেসির সঙ্গে আদৌ রিজার্ভেশনের কোনো সম্পর্ক আছে কিনা, আদৌ আমাদের দেশে সোশ্যাল ডেমোক্রেসি আমরা অ্যাচিভ করতে পেরেছি কিনা, আম্বেদকরের কন্ট্রিবিউশন ঠিক কোথায়, কতখানি, কিভাবে ছিল, সেই জিনিসটা এখানে আলোকপাত করতে হবে। এবার আসি থার্ড কোয়েশ্চেনে, যেখানে রয়েছে ক্রিটিক্যালি এক্সামিন দ্য রোল প্লেড বাই প্রেশার গ্রুপস ইন আ ডেমোক্রেসি, গিভ সুটেবল এক্সাম্পলস। দুর্দান্ত প্রশ্ন, এটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রেশার গ্রুপস হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। প্রথমেই ছেলেমেয়েদের লেখা উচিত যে প্রেশার গ্রুপস আর ইন্টারেস্ট গ্রুপস, এই দুটোর মধ্যে আদৌ কোনো তফাৎ আছে কিনা, যদি থাকে তাহলে কি তফাৎ। প্রেশার গ্রুপের সাথে পলিটিক্যাল পার্টির কোনো তফাৎ আছে কিনা, যদি থাকে তাহলে কি তফাৎ। এরপরে আসা উচিত যে প্রেশার গ্রুপস ইন্ডিয়াতে কিভাবে রোল প্লে করে, সেই প্রেশার গ্রুপস আগে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সের ঠিক পরে পরে তাদের কতখানি ভূমিকা ছিল এবং এখন কতটা ভূমিকা তাদের বেড়েছে, সেই বিষয়টা কিন্তু একটা আলোকপাত করতে হবে। যত সুন্দর করে উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটাকে লিখতে পারবে তত ভালো স্কোর করা যাবে। একটা জিনিস আমার বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে কোনো উত্তর কিন্তু দুভাবে লেখা যায়। একটা খুব ফ্ল্যাট উত্তর লেখা যায়, ইন্ট্রোডাকশন, একটা বডি থাকবে, একটা কনক্লুশন থাকবে। আর একটা লেখা যেতে পারে একটু অফবিট মোডেতে, যেটা হয়তো সবাই খুব বেশি লিখবে না, একটু এক্সাম্পল দিয়ে, একটু রিলেট করে করে, একটু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতে এটার রেলিভেন্স কতটা, যদি একটু ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টের সাথে তুলনা করা যায়, প্রেশার গ্রুপসের ভূমিকা ব্রিটেনে কীরকম, প্রেশার গ্রুপস ইউএসএতে কীভাবে কাজ করে, তাহলে দুর্দান্ত একটা অ্যান্সার কিন্তু এখানে প্রেজেন্ট করা যাবে। ফোর্থ কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে আইডেন্টিফাই মেজর উইকনেস অফ এনভায়রনমেন্টাল মুভমেন্টস ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে যে পরিবেশ আন্দোলনগুলো রয়েছে বা এতদিন ধরে হয়েছে বা আগামী দিনেও হবে, সেই আন্দোলনগুলোর মূল উইকনেসটা কি, অর্থাৎ দুর্বলতা কি। একটা জিনিস এখানে লক্ষ্য করার মতন বিষয়, সেটা হচ্ছে যে পরিবেশ আন্দোলন, যেরকম যদি আমরা বলি চিপকো মুভমেন্ট, আমরা যদি বলি সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, এই পরিবেশ আন্দোলন তো আমরা বলতেই পারি, উদাহরণ দিয়ে দিয়ে এটা লেখাই যায়। কিন্তু এখানে প্রশ্নটা খুব অন্যরকমভাবে দিয়েছে, উইকনেস জানতে চেয়েছে। তাহলে একটা আন্দোলন সফল কেন হচ্ছে না, কি কি তার দুর্বলতা থাকতে পারে, সেখানে কি সংগঠনের অভাব, সেখানে কি কোনো মতাদর্শের অভাব, এই বিষয়বস্তুটা যতক্ষণ না সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উত্তর ভালো মতন আসবে না। তো যারা এই প্রশ্নটা অ্যাটেম্প করেছো, যদি খুব সুন্দর উদাহরণ দিয়ে দিয়ে লিখতে পারো উইকনেস কি আছে, কেন আজ পর্যন্ত পরিবেশ আন্দোলন সাংঘাতিক সফল হয়নি, বা যদি কোনো আন্দোলন সফল হয়ে থাকে কোন কারণে সফল হয়েছে, দুর্বলতাগুলো কোন কোন দিক থেকে আসছে, বা ইন ফিউচার আমরা দুর্বলতাগুলোকে কিভাবে আমরা সেটাকে আটকাতে পারি, সেই জিনিস কিন্তু একটু লিখে আসতে পারলে প্রতিকারমূলক ব্যবস্থা আমরা কি নিতে পারি সরকারি তরফে, আমরা কি নিতে পারি নাগরিকদের তরফে, এখানে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের কোনো অবদান আছে কিনা, এই জিনিসগুলো যদি একটু বলা যায়, একটু লেখা যায়, তাহলে খুব সুন্দর উত্তর লেখা যাবে। তো আমার অ্যাজাম্পশন বলছে পেপার ওয়ানে গ্রুপ এটা যদিও থিওরিটিক্যাল পার্ট হয়তো স্কোর করা তুলনামূলক পেপার ওয়ানের গ্রুপ বি বা অন্যান্য পেপার বা পেপার 2 এর থেকে একটু হলেও কঠিন, কিন্তু আমার মনে হয় লিখতে পারলে 55% মার্কস খুব সহজেই তোলা যাবে। এবার গ্রুপ বি নিয়ে যদি আলোচনায় আসি, তাহলে কি কি প্রশ্ন হলো, তার উত্তর কেমন হওয়া উচিত যেভাবে আপনি বলছেন, এবং এক্সপেকটেশন মিট করলো কিনা, মানে আপনাদের যারা পড়ান আপনারা তাদেরও একটা থাকে যে ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা কেমন পরিশ্রম দিল। সেটা হচ্ছে যে পেপার ওয়ানের গ্রুপ বি নিয়ে ছেলেমেয়েরা ভীষণ রকম বলতে পারি খুব আশাবাদী থাকে এবং তারা ভরসার জায়গা এটাকে মনে করে। তার কারণ হচ্ছে পেপার ওয়ানের গ্রুপ বি যেটা, সেটা আমাদের ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ আমরা বিসিএস মেইনসে যেটা পেপার 5-এ পাই, সেটার একটা বড়সড় পার্ট। সুতরাং ওই পার্টটা আমরা অবজেক্টিভে পড়ি এবং অপশনালে আমাদের একটা ডেসক্রিপটিভ মোডে পড়তে হয়। তো প্রশ্নটা হচ্ছে যে পেপার ওয়ানের গ্রুপ বি যেটা, সেই পেপার ওয়ানের গ্রুপ বিতে যে 4টে কোয়েশ্চেন ছিল
তার মধ্যে আমাদের 3টে কোয়েশ্চেন লিখতে হয়। তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল, টু হোয়াট এক্সটেন্ট হ্যাজ গ্রাসরুট ডেমোক্রেসি বিন ইন ইন্ডিয়া এনশিওর দ্য ফলোয়িং অ্যাডপশন অফ 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনী আইন, এই বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, গ্রাসরুট ডেমোক্রেসি, সেখানে কতটা এনশিওর্ড হচ্ছে 73তম সংবিধান সংশোধনী আইন ভারতবর্ষের তৃণমূল স্তরের রাজনীতিকে কতটা প্রভাব ফেলছে, সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরতে হবে। এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে মহিলাদের কি ভূমিকা ছিল, রিজার্ভেশন কতটা দেওয়া হয়েছে, সেখানে পার্টিসিপেশন মহিলাদের কতটা রয়েছে, এই বিষয়টাও যেরকম তুলে ধরতে হবে, সেরকম 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে গ্রাম সভার কি ভূমিকা ছিল, সেখানে পঞ্চায়েতের যে 3টে স্তরের কথা বলা হয়েছে, সেই 3টে স্তর কিভাবে কাজ করবে, সেই জিনিসটা কিন্তু একটু লিখতে হবে। পয়েন্ট করে করে লিখতে হবে, যদি লেখা যেতে পারে খুব সুন্দর মার্কস পাওয়া যাবে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে রাইট টু ইকুয়ালিটির উপর জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ আমাদের সাম্যের অধিকার। খুব সহজ প্রশ্ন, এটা সত্যিই খুব সহজ প্রশ্ন, ছেলেমেয়েদের এই প্রশ্নটার জন্য কিন্তু খুব বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়বে না। এই প্রশ্নটা লিখতে গেলে আমাদের প্রথমেই যেটা মনে রাখা উচিত সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমরা পার্ট 3-তে পাই, মৌলিক অধিকার পার্টের মধ্যে আর্টিকেল 14 টু আর্টিকেল 18। খুব বেশি না জানলে অন্তত এই প্রশ্নটার জন্য যদি 5টা আর্টিকেল 14, 15, 16, 17, 18 এই 5টা আর্টিকেল যদি সুন্দর করে আমরা ব্যাখ্যা করে আসতে পারি যে এই আর্টিকেলগুলোতে মূল বক্তব্য কি রাখা হয়েছে, এর কোনো এক্সেপশন আছে কি না, থাকলে সেই এক্সেপশনটা কি, এবং আর্টিকেল 14 ইন্ডিয়াতে কতখানি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়েছে, সেই জিনিসটা যদি লিখে আসা যায় তাহলে সুন্দর মার্কস পাওয়া যাবে। নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা বলার মানে কিছু নেই এখানে, এতটাই ফ্ল্যাট প্রশ্ন। আইডেন্টিফাই দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা কোনো সেই অর্থে প্রশ্নই নয়। এই প্রশ্নটা যারা লিখতে পেরেছো তারা মানে নিঃসন্দেহ থাকো খুব ভালো মার্কস পাবে, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্যালিয়েন্ট ফিচার্স আমরা বিসিএস কম্পালসারিতেই পড়ে থাকি। তো বিসিএস কম্পালসারিতে পড়ে থাকলে অবশ্যই অপশনালে লিখতে পারা সম্ভব। ফিচার্সের মধ্যে কি কি থাকতে পারে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের মূল ফিচারের মধ্যে কনস্টিটিউশনটা রিটেন, লার্জেস্ট রিটেন বলা যেতে পারে। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা এমন সংবিধান যেটাকে আমরা বলতে পারি যে রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটির একটা মিক্সচার বা একটা ব্লেন্ডিং বলতে পারি। ইন্ডিয়ান কনস্টিটিউশন এমন একটা কনস্টিটিউশন যেটা না তো পুরোপুরি ফেডারেল, না তো পুরোপুরি ইউনিটারি, দুটোর একটা মিক্সচার। তাহলে এই বিষয়গুলোকে আমাকে ছোট ছোট পয়েন্ট করে করে লিখতে হবে, তার সাথে সাথে এক্সাম্পল দিতে হবে। এবং সব থেকে যেটা বড় কথা, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার লিখতে গিয়ে একটা জিনিস যেটা না বললেই নয়, যে ভারতীয় সংবিধানটা কিন্তু একটা ব্যাগ অফ বরোয়িংস বলা হয়, অর্থাৎ ধার করে আনা জিনিস। মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ সেই দেশের সংবিধান থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছে। তাহলে সেই জিনিসটা কিন্তু আমাকে একটু বলতে হবে যে ভারতীয় সংবিধান হচ্ছে ব্যাগ অফ বরোয়িংস, অনেক দেশের থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন বিভিন্ন অংশগুলো। সেইখানে সেই জিনিসগুলো লেখার পরে তারপরে আমাকে ফিচারগুলো শুরু করতে হবে, এবং একটা ছোট্ট কনক্লুশন দেওয়া যেতে পারে যে ভারতীয় সংবিধান কিভাবে এখন কাজ করছে, সংবিধানের সংশোধন কতগুলো হয়েছে, সংশোধনের শেষ সংশোধন কোনটা, লিখে আসতে পারলে সুন্দর হবে। এবং লাস্ট কোয়েশ্চেন আমি বলতে পারি পেপার 1-এ গ্রুপ বি, সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিল, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, জুডিশিয়ারির পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এই জায়গাটা কিন্তু আমাকে একটু বলতেই হচ্ছে, এই জায়গাটা পিএসসি বেশ কয়েক বছরে কিন্তু প্রশ্ন বারে বারে দিচ্ছে, সেটা হয় রিপিট করছে, না হলে সেটা অল্টারনেট ইয়ারে দিচ্ছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিল, বা যেটাকে আমরা জনস্বার্থ মামলা বলি, সেইটা আসলে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত। তাহলে যখনই আমি জুডিশিয়াল অ্যাক্টিভিজমের রেফারেন্সটা দেবো পিল লিখতে গেলে, সঙ্গে সঙ্গে আমাকে একটু লিখে আসতে হবে যে জুডিশিয়াল রিভিউয়ের সাথে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের কি তফাৎ, অল্প একটু করে একটা প্যারাগ্রাফে লিখতে হবে। তারপরে যদি আমি এটা লিখি যে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মারফত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন্ডিয়াতে কতটা প্রভাব ফেলছে, সরকারি ক্ষেত্রে জুডিশিয়ারি বা বিচার বিভাগ আদৌ কি কোনো ডমিনেশন তৈরি করছে নাকি তৈরি করছে না, সবটাই আমরা ইন্টারপ্রেট করছি। এই জিনিসটা যদি গুছিয়ে লিখে আসতে পারা যায়, তাহলে আমি মনে করি অন্তত পেপার 1-এর গ্রুপ বি সেকশনে 60% কম করে পাওয়া উচিত। খুব ভালো পেপার হয়েছে এই পেপারটা। আপনি ভালো স্কোর করার ব্যাপারে খুব আশাবাদী, এবং আমরা পেপার 2 নিয়ে আলোচনায় আসবো। তার আগে একটা জিনিস জানতে চাই ম্যাডাম, যে এই পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার হিসাবে পরীক্ষা যারা দিতে যায় তাদের প্রিপারেশনের ক্ষেত্রে ক্লাসরুম প্রিপারেশন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা তো একটা দারুণ প্রশ্ন। ক্লাসরুম প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে কোনো অপশনাল, আমি বিশেষত আমার অপশনালটার ক্ষেত্রেই বলবো, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেই বলবো,
পরীক্ষায় যখন আমরা উত্তর করতে যাই তার আগে যে জিনিসটা আমাদের সব থেকে বেশি মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে আমি সময়ের মধ্যে সমস্তটা লিখে আসতে পারলাম কিনা। হয়তো আমি প্রচুর জানি, প্রচুর পড়েছি, আমার কাছে প্রচুর তথ্য আছে এবং আমার লেখার হাতও আছে, কিন্তু আমার হাতে স্পিড নেই, তাহলে কিন্তু ওখানেই আমি নেগেটিভ হয়ে গেলাম, জিরো হয়ে গেলাম। তাহলে আমাকে দুটো জিনিসকে একসাথে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে স্পিড রেখে, অর্থাৎ সময়ের সাথে আমি সঠিক জিনিসটাকে ঠিকভাবে লিখে আসতে পারছি কিনা। এখানে আমরা যখন ক্লাস করাই তখন ক্লাসে আমরা এই জিনিসটা অবশ্যই বলি যে একটা 40 নম্বর বা একটা 30 নম্বরের উত্তরের জন্য খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 35 মিনিট দেওয়া উচিত। তার কারণ সেই 35 মিনিট যদি আমি না দিই, যদি আমি তার থেকে বেশি সময় দিই, তাহলে কিন্তু আমি শেষ করে উঠতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে যে এই ক্লাসরুমেতে যে জিনিসগুলো শেখানো হয় সেটা হচ্ছে যে একটা উত্তর লিখতে গেলে মূলত কোন কোন বিষয়গুলো দেখা উচিত। একটা উত্তর কিন্তু দুভাবে লেখা যায়। একটা হচ্ছে সেই উত্তরটা ঠাসা তথ্য দিয়ে লেখা আছে, আর 2 নম্বর হচ্ছে সেই উত্তরটা সুন্দর উপস্থাপন করে লেখা আছে, তথ্য সেখানে কম আছে। দুটোর কোনোটাই কিন্তু চলবে না, দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ আমাকে সুন্দর উপস্থাপনও করতে হবে, অর্থাৎ পরীক্ষক যিনি খাতা দেখছেন তিনি সুন্দরভাবে যাতে বুঝতে পারেন পুরো জিনিসটা পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, আবার সেখানে তথ্যও দিতে হবে। প্রচুর তথ্য দিলাম, আমি পাতার পর পাতা 5 পাতা 7 পাতা লিখে গেলাম, অথচ আমার উপস্থাপন ভঙ্গি খুব ভালো নয়, তাহলে কিন্তু সেখানে আমি স্কোর করতে পারবো না। আবার যদি দেখি যে আমি দুর্দান্ত উপস্থাপন করেছি, আমার দুর্দান্ত হাতের লেখা, অথচ সেখানে তথ্য বেশি নেই, অর্থাৎ ফাঁপা পুরো ব্যাপারটা, আমি সেখানে এদিক ওদিক সেন্টেন্স দিয়ে পুরো জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করলাম, তাহলেও কিন্তু হবে না। অর্থাৎ আমাকে প্রথম যেটা খেয়াল করতে হবে অপশনাল পড়তে গেলে, যে আমার কাছে রিসোর্স আছে কিনা এবং আমি লিখতে পারছি কিনা, উপস্থাপন করতে পারছি কিনা সুন্দরভাবে। এই দুটোর ব্যালেন্স যেদিন শিখে যাবে সেদিনকে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এবং এই লার্নিংটা ক্লাসরুম এই প্রিপারেশনে লার্নিংটা অবশ্যই ক্লাসরুমে দরকার, এবং ক্লাসরুমে আমরা যেরকম ভাবে ক্লাস পড়াই বা ক্লাসেতে আমরা ক্লাস নিই, সেখানে সাধারণত এই বিষয়গুলোকে আমরা শিখিয়ে দিই। এবং তার সাথে সাথে কি হয় যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়াতে যদি মানে একটু আননোন কোয়েশ্চেন আসে সেক্ষেত্রেও আনসার করা যায় কনসেপ্টটা ক্লিয়ার থাকলে। তো আমরা এবার পেপার 2 নিয়ে আলোচনায় আসবো ম্যাডাম, যে পেপার 2 গ্রুপ এ কি রকম প্রশ্ন হলো এবং ভালো উত্তর লেখার জন্য কি করা উচিত। আচ্ছা, পেপার 2 এর গ্রুপ এ বা গ্রুপ বি শুরু করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকবারই সেই কথাটা বলা উচিত বা ছেলেমেয়েদের মনে রাখা উচিত, সেটা হলো পেপার 1টা কিন্তু প্রেডিক্টেবল পেপার, পেপার 2টা কিন্তু প্রেডিক্টেবল পেপার নয়, অর্থাৎ আনপ্রেডিক্টেবল বলতে পারো। মানে তুমি পড়ে গেলে একরকম ভাবে, তোমাকে পরীক্ষার প্রশ্ন কিন্তু অন্যরকম ভাবেই দেবে। তো এই বছর আমি পেপার 2 এর গ্রুপ এ সেকশন যেটা দেখলাম, সেই সেকশনে কিন্তু একটা সেকশনের মধ্যেই প্রচুর রিপিটেশন হয়েছে। কিরকম রিপিটেশন যদি আমি বলি, আমাদের পেপার 2 এর গ্রুপ এ তে শর্ট কোয়েশ্চেনের একটা আধিক্য দেখতে পাওয়া যায়। আমাদের 5টা শর্ট কোয়েশ্চেন লিখতে হয়, 7টার মধ্যে 8 নম্বর করে থাকে। এটা মূলত 1 পাতা লিখলেই হয়ে যায়, একটা A4 সাইজের 1 পাতা লিখলেই হয়ে যায় পেজে। এই পার্টিকুলার পোর্শনটাতে আমরা যে কোয়েশ্চেনগুলো পেয়েছি, সেই কোয়েশ্চেনটার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল যে ওয়াই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি অফ অর্গানাইজেশন টার্মড অ্যাজ সায়েন্টিফিক। খুব সহজ প্রশ্ন, একদম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম দিকের প্রশ্ন এটা, যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিকে আমরা কেন সায়েন্টিফিক নামটা দিলাম, কেন বৈজ্ঞানিক বলা হচ্ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সায়েন্টিফিক শব্দটার গুরুত্বটা কোথায়, এটা আমাকে কিন্তু টেকনিক্যালি লিখে আসতে হবে, ফিচার দিতে হবে, কেন আমি এটাকে বৈজ্ঞানিক বলছি তার সপক্ষে যুক্তি দিতে হবে, যুক্তিটা ওখানে দেখতে চাওয়া হচ্ছে। এরপরে যদি বলি যে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ওয়েবার্স থিওরি অফ বিউরোক্রেসি। পিএসসির খুব পছন্দের একটা জায়গা হচ্ছে বিউরোক্রেসি। ওয়েবারের থিওরি কিন্তু আমরা অল্টারনেট ইয়ারে পেয়ে থাকি, আমরা লাস্ট ইয়ারও ওয়েবারের থিওরির উপরে কোয়েশ্চেন পেয়েছি, এই বছর তো আমরা শর্ট কোয়েশ্চেনই পেলাম। এরপরে যেটা বলবো যে একটা রিপিটেশনের ব্যাপার এসছে, সেটা হচ্ছে যে আমি একটু আগে আলোচনা করলাম যে পেপার 1 এর গ্রুপ বি সেকশন যেটা, সেখানে পিল বলে একটা কনসেপ্ট এসছে, অর্থাৎ জুডিশিয়ারি সাথে ভারতবর্ষের এক্সিকিউটিভের কি সম্পর্ক, জুডিশিয়ারি আদৌ ভারতবর্ষের প্রশাসনকে প্রভাবিত করছে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সেই ধরনেরই প্রশ্ন আবার কিন্তু পেপার 2 এর গ্রুপ এতেও দিয়েছে। সুতরাং একই টপিকের উপরে কিন্তু আমরা একটা রিপিটেশন পাচ্ছি। কোয়েশ্চেনটা এরকম রয়েছে, কমেন্ট অন পিলস রোল ইন এনফোর্সিং জুডিশিয়াল কন্ট্রোল ওভার অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। তার মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ মামলা ভারতবর্ষের প্রশাসনকে কতটা প্রভাবিত করছে। অ্যাঙ্গেলটা হয়তো একটু আলাদা হবে, এটা থিওরিটিক্যাল পার্টের কোয়েশ্চেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্টের কোয়েশ্চেন,
কিন্তু মূল বিষয়বস্তু কিন্তু সেম হবে। এবার যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে। একটা কোয়েশ্চেন রয়েছে, চিফ সেক্রেটারি তার ভূমিকাটা কোথায়? তাহলে চিফ সেক্রেটারি হচ্ছে রাজ্যের ক্ষেত্রে থাকে, তার ভূমিকা ঠিক কোথায় সেটা আমাকে লিখতে হবে, তার ভূমিকা কি সেগুলো ফিচারগুলো পরপর দিতে হবে। যেটা এখানে বলবো সেটা হচ্ছে চিফ সেক্রেটারি বা সেক্রেটারিয়েট এবং ডিরেক্টরেট, এই যে সচিবালয় এবং মন্ত্রণালয়, এই পার্টিকুলার বিষয়টার উপরে 3খানা প্রশ্ন এসছে। দেখো, একটা প্রশ্ন দিচ্ছে এক্সামিন দ্য রোল অফ চিফ সেক্রেটারি ইন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, এটা 8 নম্বরের প্রশ্ন। আবার একই রকমভাবে বড় প্রশ্ন দিচ্ছে মেক এ কম্পারেটিভ স্টাডি অফ দ্য পজিশন, পাওয়ার অ্যান্ড রোল অফ ক্যাবিনেট সেক্রেটারি কেন্দ্রের ক্ষেত্রে অ্যান্ড চিফ সেক্রেটারি ইন ইউনিয়ন অ্যান্ড স্টেট অ্যাডমিনিস্ট্রেশন রেসপেক্টিভলি, এখানেও কিন্তু সেই সচিবালয় মন্ত্রণালয়ের প্রশ্ন। আবার একই রকমভাবে আবার একটা কোয়েশ্চেন দিচ্ছে সেম সেকশনে, রাইট এ ব্রিফ নোট অন রিলেশনশিপ বিটুইন সেক্রেটারিয়েট অ্যান্ড দ্য ডিরেক্টরেট। আমাদের এখানে রাইসে যে ক্লাসগুলো হয়েছে সেখানে আমি বারবারই বলেছি এই বছরে এই পার্টিকুলার টপিকটা খুব গুরুত্বপূর্ণ, সচিবালয় এবং মন্ত্রণালয়ের মধ্যে সম্পর্ক। অর্থাৎ একই টপিক একটা এরিয়া থেকে 3টে প্রশ্ন আসছে। সুতরাং আমি বলবো প্রশ্নের ভ্যারিয়েশন কিন্তু এখানে খুব বেশি ছিল না। এখানে একটা পার্টিকুলার জায়গাকে আক্রমণ করে সেখান থেকে প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে। আর একটা কোয়েশ্চেন ছিল সিভিল সোসাইটি কাকে বলে। সিভিল সোসাইটি মানে হচ্ছে নাগরিক সমাজ। তাহলে এই সিভিল সোসাইটির ডেভেলপমেন্ট কিভাবে হলো, সিভিল সোসাইটি আজকের দিনে কতখানি গ্রহণযোগ্য, সিভিল সোসাইটি যে মুভমেন্টগুলো হয় সেগুলো মানুষের সমস্ত স্তরকে পৌঁছাতে পারে কিনা বা সমস্ত স্তরের মানুষ সেগুলোকে অ্যাক্সেস করতে পারে কিনা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু ভালো করে লিখতে গেলে আমাকে এক্সাম্পল দিয়ে দিয়ে লিখতে হবে। এবার এই প্রশ্নগুলির যে সম্ভাব্য উত্তর সেগুলো কি ধরনের হওয়া ছিল, যে শর্ট নোটগুলো বললেন সেগুলো যদি একটু ডিটেইলে ডিসকাস করেন। আচ্ছা, ওয়াই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি অফ অর্গানাইজেশন টার্মড অ্যাজ সায়েন্টিফিক, যেটা বললাম সেটা হচ্ছে যে বিজ্ঞান ভিত্তিক কেন এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে বা বৈজ্ঞানিক ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনাকে কেন বৈজ্ঞানিক বলা হয়, সেই ব্যাপারটা আমাকে প্রথমে লিখতে হবে। যে ব্যবস্থাপনা বলতে কি বোঝানো হয় অ্যাডমিনিস্ট্রেশনে, পুরো ব্যাপারটাই ব্যবস্থাপনার ওপরই রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। এবার এই জনপ্রশাসন পুরো এই পরিকল্পনাটার মধ্যে সেখানে কোন জায়গাটা সায়েন্টিফিক, এখানে সায়েন্টিফিক থিওরি ঠিক কোথায় অ্যাপ্লাই করা হয় সেইটা এখানে লিখতে হবে। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্যাট ওয়েবার্স থিওরি অফ ব্যুরোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ক্যান নট গো টুগেদার। অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে জনপ্রশাসন, অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে উন্নয়ন প্রশাসনের সঙ্গে ভারতবর্ষে যদি উন্নয়ন প্রশাসনকে আমরা রাখি তার সাথে ওয়েবারের কনসেপ্ট অফ ব্যুরোক্রেসি কেন একসাথে যায় না, দুটো কেন বিপরীতমুখী, সেটা আমাকে একটু লিখতে হবে। থার্ডলি যদি বলি, why did Simon say that principle of organization developed by the classical theories contradict each other? Give examples to clarify your answer. তাহলে এখানে যেটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে যে পিএসসি কিন্তু অ্যান্সার মানে তোমার প্রশ্ন জানতে চাইছে, উত্তর তোমার কাছ থেকে পেতে চাইছে ওপিনিয়ন বেসড। এটা স্পেসিফিক কোনো বইতে কিন্তু এই উত্তর পাওয়া যায় না, যে এই ধরনের প্রশ্নের কি উত্তর হবে এই উত্তর কিন্তু বইতে পাওয়া যায় না। অর্থাৎ তোমাকে ইনস্ট্যান্ট পরীক্ষার হলে বসে তোমার ওপিনিয়নটা জানতে চাওয়া হচ্ছে। তুমি মূল বিষয়টা পড়ে এসছো যে ক্লাসিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বোঝানো হয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি, সমস্ত কিছু তুমি থিওরিটিক্যালি পড়ে গেছো, কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি দেখতে পেলে যে সেখানে তোমার গিভ এক্সাম্পল ফর ইউর অ্যান্সার বলছে। অর্থাৎ তোমাকে জাস্টিফাই করতে হবে, যে তোমার সপক্ষে যুক্তি দিতে হবে ঠিক কি কি জিনিস বা কি কি উদাহরণ তোমার এই উত্তরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে যদি বলি, একটা কোয়েশ্চেন দিয়েছে যে হোয়াট আর দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ অল ইন্ডিয়া সার্ভিসেস ইন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই প্রশ্নটা লিখতে গেলে প্রথমেই যেটা লেখা উচিত, হোয়াট ইজ দ্য মিনিং অফ অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিস মানে কি? সর্বভারতীয় পরীক্ষা। তাহলে সর্বভারতীয় পরীক্ষা অর্থাৎ আমরা যদি সরকারি চাকরির পরীক্ষাকে 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে সর্বভারতীয় বা অল ইন্ডিয়া, একটা সেন্ট্রাল বা কেন্দ্রীয়, আর একটা হচ্ছে রাজ্য বা স্টেট। এই 3টে কৃত্যাককে যদি আমরা লিখি প্রথমে, তাহলে 3টের উদাহরণ দিতে হবে। তার মধ্যে এবার বলতে হবে সর্বভারতীয় পরীক্ষার কি কি ফিচার আছে। অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে সর্বভারতীয় পরীক্ষা, যে এই পরীক্ষাতে পাশ করে যে সমস্ত ব্যক্তিরা চাকরি পান তারা প্রত্যেকেই কিন্তু অ্যাকাউন্টেবল থাকে দুভাবে। একটা হচ্ছে তাদের ইমিডিয়েট অ্যাকাউন্টেবিলিটি থাকে, যে স্টেটেতে তারা রিক্রুটেড হচ্ছে সেই স্টেটের গভর্নমেন্টের কাছে, এবং তাদের আলটিমেট অ্যাকাউন্টেবিলিটি থাকে ইউনিয়ন গভর্নমেন্টের কাছে।
তাহলে এই ফিচার অল ইন্ডিয়া সার্ভিসের লোকেদের কিন্তু থাকবে। তাহলে অল ইন্ডিয়া সার্ভিস এমপ্লয়িরা এইভাবে কাজ করেছে সেটা আমাকে বলতে হবে। তার সঙ্গে আমাকে এখানে একটু লিখতে হবে, যে এখানে লেখাটা উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ প্লেজার জিনিসটা কি। অর্থাৎ যারা সার্ভিস হোল্ডার তারা কি এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে তাদের যে রিমুভালটা হবে বা তাদের যে রিটায়ারমেন্টটা হবে তার মাঝখানে কি তারা যে কোনোভাবে যা খুশিভাবে কাজে থাকতে পারে? তাদের এগেনস্টে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গের যদি অভিযোগ ওঠে সেখানে তাদের কি তাদের কোনোভাবে কি তাদের পদ থেকে পদচ্যুতি ঘটতে পারে? সেই জিনিসটাও কিন্তু আমাদের লিখতে হবে ডক্ট্রিন অফ প্লেজারের মধ্যে। অর্থাৎ প্লেজার মানে কি, যে এই অল ইন্ডিয়া সার্ভিসের যারা এমপ্লয়ি বা পার্সোনেল তারা কোনো না কোনোভাবে কিন্তু কারুর না কারুর দয়ের উপরে নির্ভর করে আছে। সেই কেউটাকে সে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই জিনিসটা আমাকে এখানে লিখতে হবে। এবার যদি বলি একদম শেষের দিকে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে রাইট এ ব্রিফ নোট অন রিলেশনশিপ বিটুইন সেক্রেটারিয়েট অ্যান্ড ডিরেক্টরেট। অর্থাৎ একটা প্রশাসন চলতে গেলে সেখানে ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েটের মধ্যে সম্পর্ক কি থাকে। অর্থাৎ একটা পলিসি যখন ফর্মুলেট করা হয়, নীতি যখন নেওয়া হয়, মন্ত্রীরা যারা মন্ত্রণালয়তে যারা নীতি নিচ্ছে এবং যারা সেটাকে ইমপ্লিমেন্ট করছে বা বাস্তবায়ন করছে তাদের মধ্যে কিন্তু আন্তঃসম্পর্ক আছে। আজকে শুধুমাত্র যারা প্রথম সারিতে অর্থাৎ সামনের সারিতে বসে আছে পলিটিক্যাল পার্ট, তারা আমি যদি ধরে নিই নীতি নিচ্ছে, নীতিকে প্রয়োগ করছে বা বাস্তবায়ন করছে যারা, তারা কিন্তু পিছনের সারিতে থাকা নন পলিটিক্যাল পার্ট যাদেরকে আমরা কেউ চিনি না, অথচ যে জায়গাটায় পৌঁছাতে গেলে বিশাল মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে আসতে হয়। তাহলে এই যে দুটো পার্টের মধ্যে সম্পর্ক, যে একটা না হলে আরেকটা হবে না, একটা আরেকটার পরিপূরক বলতে পারি, সেই জিনিসটা এখানে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এবার গ্রুপ বি নিয়ে যদি আমরা আলোচনায় আসি, একই রকম ভাবে প্রশ্ন এবং তার বিশ্লেষণ কিভাবে উত্তর হওয়া উচিত? আচ্ছা, গ্রুপ বি যেটা বলবো ইন্টারন্যাশনাল রিলেশনস, সেখানে কিন্তু স্কোর করাটা তুলনামূলক সহজ। ছেলেমেয়েদের একটা প্যানিক থাকে যে আইআর থেকে কি পড়বো, তবে আমি বলবো আইআর এই বছরে কিন্তু বেশ ভালো প্রশ্নই দিয়েছে। আর আইআরে ভালো স্কোর করতে গেলে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক দিনের খবরের কাগজ পড়া, যে অভ্যাসটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই খুব বেশি থাকে না। তো নিউজ পেপার বা খবরের কাগজ পড়তে হবে খুব ভালো করে, এবং এই সেকশনের কোয়েশ্চেনগুলো কিন্তু তারই প্রতিফলন। প্রত্যেকটা প্রশ্ন দেখলেই সেটা বোঝা যাবে। যেরকম যদি আমি বলি শর্ট কোয়েশ্চেনের মধ্যে একদম প্রথম দিকে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলছি ইউনিপোলারিটি। ইউনিপোলারিটি মানে হচ্ছে এক মেরুত্ব বা এক মেরুকরণ। তাহলে মানে আজকের দুনিয়াটা বা আজকের বিশ্বটা সেটা কি একটা এক মেরুকৃত বিশ্ব আমরা বলবো, নাকি আমরা এক মেরুকৃত বিশ্ব বলবো না? এক মেরুকৃত বিশ্ব বলতে আমরা কি বুঝবো? আমরা মোটামুটি আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাংঘাতিক দাপট বা আধিপত্য ছিল একটা সময়তে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার ঠিক পরে পরে যখন গোটা বিশ্ব বা দুনিয়া দুটো গ্রুপেতে ভাগ হয়ে যায়, ইউএসএ এবং ইউএসএসআর এই দুটো গ্রুপের মধ্যে, তারপরে দেখা যায় যে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, ঠান্ডা লড়াই শেষ হলো, তারপরে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মারাত্মক দাপট ছিল, এবং সেটাই ইউনিপোলারিটির একটা নির্দেশক বলা যেতে পারে। কিন্তু এখন 2019 সালে একবিংশ শতাব্দীর এরকম একটা সময় দাঁড়িয়ে আমরা কিন্তু কখনোই সারা পৃথিবীকে ইউনিপোলার ওয়ার্ল্ড বলে বিবেচনা করতে পারি না। আমাদের এখানে অবশ্যই মানতে হবে যে একটা সারা পৃথিবীটা এখন যেরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড উইথ মাল্টিপোলার টেন্ডেন্সিস। এই শব্দটা কিন্তু উল্লেখ করতে হবে। ইউনিপোলার ওয়ার্ল্ড মানে হচ্ছে একটা এক মেরুকৃত বিশ্ব। হ্যাঁ, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দাপট রয়েছে, কিন্তু উইথ মাল্টিপোলার টেন্ডেন্সি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন পোলার থেকে কিন্তু ক্ষমতার উদ্গীরণ দেখা যাচ্ছে। সুতরাং এই জায়গাটা যদি আজকে নিউজ পেপার না পড়া হয়, শুধুমাত্র বুকিশ নলেজ দিয়ে কিন্তু এই জায়গাটা লেখা যাবে না। একটু উদাহরণ সহযোগে লিখলে দুর্দান্ত একটা উত্তর কিন্তু এখান থেকে আসতে পারে। এবার যদি বলি যে একটু ব্রড কোয়েশ্চেনগুলো কীরকম এসছে, তার মধ্যে ব্রড কোয়েশ্চেনের মধ্যে আমরা একটা কোয়েশ্চেন দেখছি যে মেক আ ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ ইন্ডিয়াস ফরেন পলিসি ডিউরিং 2014-19 পিরিয়ড। আমাদের এখন এই মুহূর্তে ভারতবর্ষে কেন্দ্র সরকার মিস্টার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে, ইনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। ঠিক তার আগের যে ফেজটা, অর্থাৎ নরেন্দ্র মোদী প্রথমবার যখন প্রধানমন্ত্রী হয়ে আসেন 2014 থেকে 2019 এই পিরিয়ডের মধ্যে ভারতবর্ষের বৈদেশিক নীতি কি ছিল সেটা জানতে চাওয়া হচ্ছে। আমি ছেলেমেয়েদের বারবারই বলবো যে বিদেশ নীতি কি, ভারতবর্ষের ফরেন পলিসি কি, ফিচার লিখে এলে কিন্তু এখানে উত্তর ঠিক হলো না। এখানে উত্তরটা ঠিক সাজাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসির মূল ফিচার কি আমাকে একটা প্যারাগ্রাফে লিখতে হবে, তারপরেই আমাকে চলে আসতে হবে
যেই ফিচারগুলো আস্তে আস্তে কীভাবে ইভলভ করেছে, এবং সেখান থেকে 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে দেশেতে এলেন, সেই সময়টাতে অর্থাৎ 5টা বছর ফরেন পলিসি কিভাবে চেঞ্জ হয়েছে। অর্থাৎ মোদির ডকট্রিন বলে একটা কনসেপ্ট কিন্তু চলে এসছে। মানে নরেন্দ্র মোদীর দক্ষিণ এশিয়াতে কীরকম নীতি ছিল, নরেন্দ্র মোদীর আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে কীরকম নীতি ছিল, নরেন্দ্র মোদী তথা ভারতবর্ষের জাপানের সাথে কীরকম নীতি ছিল, এই জিনিসগুলোকে একটা ওভারঅল ডিসকাশন এখানে করতে হবে। প্রসঙ্গত একটা কথা আমি বলি, আমার খুব ভালো লেগেছে একটা প্রশ্ন দেখে। সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ দাঁতাত, ওয়েন অ্যান্ড হোয়াই ডিড ইট ইমার্জ। দাঁতাত বলতে আমরা কি বুঝি? দাঁতাত হচ্ছে এমন একটা ফেজ যেটাকে বলতে পারি যে উত্তেজনা প্রশমনের একটা পর্যায়। অর্থাৎ আমরা কোল্ড ওয়ার বলতে যেটাকে বুঝি, একটা ঠান্ডা লড়াই, একটা শীতল সম্পর্ক দুটো পক্ষের মধ্যে। সেই শীতল সম্পর্ক যখন কোনো কোনো সময়তে উত্তেজিত বা কোনো কোনো সময়তে একটু হলেও গরম সম্পর্কে গেছে, সেটাকে প্রশমিত করার জন্য যে ফেজটা তৈরি হয়েছিল সেটাকেই বলা হয়ে থাকে দাঁতাত। তাহলে দাঁতাতের উৎপত্তি কখন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা এখানে লিখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, দাঁতাতের কনসেপ্ট আমাদের কিন্তু গত 3 বছর বিসিএস এর পরীক্ষায় আসেনি। সুতরাং আমাকে এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে আমার, যে অনেক নতুন নতুন কনসেপ্ট কিন্তু এখানে উঠে আসছে। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, ইন্টারন্যাশনাল টেরোরিজমের উপর একটা কোয়েশ্চেন ছিল। এই প্রশ্ন কিন্তু বিসিএস এর সিভিল সার্ভিসের আমাদের যা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা একটু হলেও অন্যরকম। আমরা কেউ কিন্তু কখনো এক্সপেক্টই করি না যে ইন্টারন্যাশনাল টেরোরিজমের মধ্যে থেকে একটা স্পেসিফিক গোষ্ঠী সম্পর্কে জানতে চাইবে। গোষ্ঠীটার নাম হচ্ছে আইসিস। আমরা সবাই এখন কম বেশি যারা খবরের কাগজ পড়ি, যারা একটু দিন দুনিয়ার খবর দেখি, তারা আইসিসের নাম কিন্তু সবাই জানে। কিন্তু আইসিস গোষ্ঠীটা একটা জঙ্গি গোষ্ঠী। এই টেররিস্ট গ্রুপ এর উৎপত্তি কিভাবে হলো, এ কিভাবে সারা বিশ্বে তার জাল বিছিয়েছে, এ কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সফল ঘটনা ঘটিয়ে মানুষের ক্ষতি করেছে, এই উদাহরণ পড়তে গেলে, এই উদাহরণ জানতে গেলে কিন্তু আমাকে ডেইলি নিউজ পেপার পড়তেই হবে। এই আইসিস কাকে বলে, আইসিস কেন এলো, আইসিসের সঙ্গে আদৌ ধর্মের কোনো সম্পর্ক আছে কিনা, এই জিনিস কিন্তু কখনোই কোনো বইতে পাবে না। সুতরাং আমি বারবার বলবো, প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেক আধুনিক হচ্ছে। এখন আর শুধু থিওরি, শুধু বই, শুধুমাত্র নোট পড়লে কিন্তু চলবে না। অবশ্যই কিন্তু চোখ কান খোলা রেখে পড়াশোনা করতে হবে। এবং শেষের দিকে যদি বলি, একটা কোয়েশ্চেন ছিল বড় প্রশ্নের মধ্যে, 30 নম্বরের প্রশ্নের মধ্যে, যে ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হবে ইন্দো জাপান ইউনাইটেড স্টেটসের মধ্যে একটা রিলেশনশিপ নিয়ে। তাহলে মনে রেখো, জাপান এখানে একটা খুব উল্লেখযোগ্য জায়গায় রয়েছে, ভারত এবং আমেরিকা, এই ত্রিপাক্ষিক সম্পর্ক নিয়ে কিন্তু প্রশ্ন। যারা এটা অ্যাটেন্ড করেছো, সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে ভারতের সাথে জাপানের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ কী ছিল, জাপানের সাথে ইউএসএ এবং ইন্ডিয়া, জাপান এবং ইউএসএ, এই ট্রাইল্যাটারাল যে রিলেশনশিপের কোন কোন জায়গাগুলোর উপরে এই বছর ফোকাস করা হয়েছে সেটা একটু দেখতে হবে। এবং লাস্ট কোয়েশ্চেন ছিল ডিসকাস দ্য অরিজিন, রোল অ্যান্ড সাকসেস অফ সার্ক। দুর্দান্ত প্রশ্ন, খুব সহজ প্রশ্ন একদম। সার্কের কবে উৎপত্তি হয়েছে, কতগুলো মেম্বার স্টেট ছিল, এবং সার্ক এখন কি কাজ করে, সার্কের সাফল্য কি, ব্যর্থতা কি, এই বিষয়টা নিয়ে জানতে চাওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যদি শেষ করো এইভাবে যে সার্কে যেহেতু যতগুলো কান্ট্রি রয়েছে, ইন্ডিয়া যেহেতু অন্যতম গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি, তাহলে সার্কের মধ্যে ইন্ডিয়ার রোল কতটা, ইন্ডিয়া কি আদৌ সার্কে খুব গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা দেখা যায়, নিজেকে দেখে কি, সেটা যদি বলতে পারি তাহলে জিনিসটা খুব দারুণ গোছানো একটা উত্তর হবে। তো আমার যেটা মনে হয়, অ্যাজাম্পশন আমার, যে পেপার 2 এর এই দুটো সেকশন মিলিয়ে ছেলেমেয়েদের কিন্তু 55 to 60% স্কোর অবশ্যই করা উচিত। ম্যাডাম, এখানেই একটা প্রশ্ন, আপনি যেহেতু সম্ভাব্য স্কোর কতটা হতে পারে সেটা অলরেডি আপনি ডিসকাস করেছেন। আমার একটা অন্য প্রশ্ন, যে এই পরীক্ষায় যে আনসার লেখা, সেটা তো একটা প্র্যাকটিস। তো এখানে আপনাদের ইনস্টিটিউটে বিভিন্ন মক টেস্টের ব্যবস্থা রয়েছে, তো সেটা কতটা সহায়ক ভূমিকা এবারের অপশনাল পেপারের জন্য নিয়েছে? নিশ্চয়। আমি একটা কথা বারবারই ক্লাসেতেও বলেছি, যে অপশনাল পড়াশোনাটা, মানে অপশনাল নিতে গেলে, অপশনালের জন্য একটু ভাবনা চিন্তা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত প্র্যাকটিস, এবং এখানকার যে মক টেস্টগুলো আছে, রাইসে আমাদের মক টেস্ট যেগুলো হয়, এবং ক্লাসেও যে টেস্টগুলো আমরা নিয়ে থাকি, সেইগুলো কিন্তু খুব ভালো করে দিতে হবে। এবং এই বছর 2019 সালের রেসপেক্টে বলতে পারি, আমরা যে মক টেস্টগুলো নিয়েছিলাম বা যে স্টাডি মেটেরিয়ালগুলো আমরা ছেলেমেয়েদের প্রোভাইড করেছি, সেই স্টাডি মেটেরিয়ালে কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নের সঙ্গে বেশ বড় একটা অংশের মিল রয়েছে। সুতরাং
কোয়েশ্চেন যদি আমি ভালো মতন তৈরি করে যাই, বারবার 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 পরীক্ষা দিয়ে যদি আমি আমার হ্যাবিটটা তৈরি করে ফেলি, লেখার হ্যাবিটটা, তাহলে কিন্তু আমার মনে হয় না স্কোর করাটা খুব বেশি কঠিন হবে। দেখো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার আগেই কিন্তু আমাদের একটা প্রস্তুতি লাগে, এবং সেই প্রস্তুতি কোনোদিনই কোনো ছেলেমেয়েরই মনে হবে না যে আমি 100% কমপ্লিট স্যাটিসফাইড আমি প্রিপারেশন নিয়ে। কিন্তু যে প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশন নেওয়ার পথে কিন্তু অবশ্যই পরীক্ষাটাও প্রিপারেশনের মধ্যে একটা পার্ট। সুতরাং এই পরীক্ষা দেওয়াতে যেন কোনো ধরনের অনীহা তৈরি না হয়, যে ঠিক আছে আমি পরীক্ষা এখন দেব না, আমি পরীক্ষা পরে দেব, আমি আগে ভালো করে তৈরি হই। এই জিনিসটা যদি মানসিকতা যদি প্রথম থেকে থাকে, তাহলে কিন্তু অপশনাল নিলে বেশ সমস্যা হতে পারে। তার কারণ পরীক্ষা না দিলে, অভ্যাস না করলে আসল জায়গায় গিয়ে কিন্তু লেখা যায় না। এবং এই বছর 2019-এর রেসপেক্টে যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের স্টাডি মেটেরিয়াল এবং লাস্ট যে স্পেশাল স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় এবং যে মক টেস্টগুলো নেওয়া হয়, সেখানকার কোয়েশ্চেনের একটা সিংহভাগ প্রশ্ন কিন্তু এই বছর আমরা দেখতে পেয়েছি। এবং সব থেকে যেটা বড় কথা, হুবহু একটা প্রশ্ন ছিল, এই সেক্রেটারিয়েট এবং ডিরেক্টরেটের প্রশ্ন কিন্তু হুবহু ছিল। সুতরাং বেশ ভরসাযোগ্য একটা জায়গাতে কিন্তু এবারে স্টাডি মেটেরিয়ালটা আমাদের ছিল, মানে অনেকটাই সহায়ক ভূমিকা অনেকটাই পালন সহায়ক করেছে এবং ভূমিকা পালন মক করেছে। টেস্ট যারা খুব মনোযোগী হয়ে দিয়েছেন তারা বেটার রেজাল্ট করবে বলে অবশ্যই অবশ্যই। ম্যাডাম থ্যাংক ইউ আপনাকে যে এতক্ষণ ধরে আমাদের যে অ্যানালিসিস আপনি করলেন পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার হিসাবে, তার জন্য। এবং অবশ্যই দর্শক যারা দেখছেন, যারা এবছর পরীক্ষা দিয়েছেন, তারা তার থেকে একটা ধারণা করতে পারবেন যে কিরকম স্কোর তারা করতে চলেছেন। অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন অপশনাল পেপারস অ্যানথ্রোপোলজি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আমাদের আলোচনার বিষয় বেঙ্গলি অপশনাল পেপার হিসাবে বেঙ্গলি এবার কিভাবে কেমন পরীক্ষা হলো, পরীক্ষার্থীরা কতটা স্কোর করতে পারেন, কি ধরনের প্রশ্ন হলো, আসুন দেখে নিই। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শ্রী সুনীল সরকার, রাইসের বেঙ্গলি ডিপার্টমেন্টের একজন স্বনামধন্য শিক্ষক। স্যার স্বাগত আপনাকে অনুষ্ঠানে। এবং একদম সরাসরি আপনার কাছে প্রশ্নপত্রে চলে যাব যে পেপার 1-এর গ্রুপ এতে কি ধরনের প্রশ্ন হলো এবং সমৃদ্ধ উত্তর কি ধরনের হওয়া উচিত। আচ্ছা, প্রথমেই যেটা বলি যে বাংলা অপশনাল নিতে অনেকে ভয় পায়, হয়তো বা ভয় দেখানোও হয়। এর কারণ বাংলাটা আমরা যতই অবহেলা করি না কেন, আমরা কিন্তু ঠিকমতো লিখতে পারি না, এটা সত্যি কথা। কারণ বলা আর লেখা, বললে কথা হাওয়ায় মিশে যায়, লিখলে কিন্তু প্রমাণ থেকে যায়। ফলে বলা আর লেখা যেহেতু আলাদা, নম্বরটা আমাকে যেহেতু লিখে নিতে হবে, ফলে সেইটা একটা নিয়মে যদি চর্চা না করা যায়, তাহলে কিন্তু নম্বর পাওয়া যায় না। তবে আসার কথা, এখন অনেক ছেলে মেয়েই তারা বাংলায় কিন্তু এসে ভিড় করছে। কারণ আমরা ক্লাসগুলো যখন পড়াচ্ছি, তখন দেখছি অন্যান্য বছরের তুলনায় আমাদের কিন্তু বাংলা অপশনাল অনেকে যেচেই নিচ্ছে, বলতে হচ্ছে না, যেচেই নিচ্ছে। এর কারণ শেষ কয়েক বছরে আমাদের বাংলা অপশনাল নিয়ে দারুণ রেজাল্ট হয়েছে, খুব সুন্দর রেজাল্ট। গ্রুপ বিতে একেবারেই পেয়েছে, প্রথমবারেই পেয়েছে, এবং বিটেকের স্টুডেন্ট চাকরিতে এখন যুক্ত হয়েছে। গ্রুপ বি গ্রুপ এ দুটোই পাচ্ছে, আর এক্সিকিউটিভ র্যাঙ্কে তো এমনি পাচ্ছেই অনেকে। যাই হোক, জেনারেল একটা টেন্ডেন্সি থেকে যায় যে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে বেঙ্গলি না থাকলে অপশনাল সাবজেক্ট হিসেবে বেঙ্গলি নেওয়া যায় না বা উচিত নয়, এই ধরনের একটা নোশন কাজ করে। কিন্তু সেটাই আপনি ব্যতিক্রমী একটা উদাহরণ তুলে ধরলেন যে বিটেক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু বেঙ্গলি অপশনাল নিয়ে গ্রুপ বি সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যেটা, সেখানে যুক্ত রয়েছে। স্যার এবার কোয়েশ্চেন পেপারের আলোচনায়। আচ্ছা, কোশ্চেন পেপার হচ্ছে আমাদের যে ফার্স্ট পেপার, সেখানে আমাদের মোট এবছর 9টা কোশ্চেন এসছে। 9টা কোশ্চেন মানে 8টা দাগ আছে, সিরিয়াল নম্বর 8, কিন্তু প্রথম দাগে অর্থাৎ ক বিভাগে 2টো প্রশ্ন। এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে স্কোরিং। অর্থাৎ ফার্স্ট পেপারে যে 4টে কোশ্চেন লিখতে হয়, ক বিভাগ থেকে 1টা, খ বিভাগ থেকে 2টো, গ বিভাগ থেকে 1টা। তবে আমি মনে করি এইখানে দুটো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে মিলে ক বিভাগ ফার্স্ট পেপারের সবচেয়ে স্কোরিং জায়গা। কেন? এই জায়গাটা রয়েছে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব বললে অনেকেই ভিড়মি খায়, বাবা সে তো অনেক কঠিন ব্যাপার। কিন্তু এখানে যে জিনিসগুলো রয়েছে, অনেকেই ভাবে বোধহয় ব্যাকরণ মানে সমাস নির্ণয় করো, কারক নির্ণয় করো, ক্রিয়ার কাল, এসব কিন্তু কিছু না। এখানে খালি প্রবন্ধ আকারে লিখতে হয়, যুক্তি দিয়ে ছোট ছোট পয়েন্টে লিখতে হয়। তো সেখান থেকে প্রথম প্রশ্নটাই এবারে যেটা পিএসসি দিয়েছে, সেটা হচ্ছে রেখাচিত্র সহ ইন্দো ইউরোপীয় থেকে
বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, এটা 2017 সালেও কিন্তু এসেছে। রেখাচিত্র, এই রেখাচিত্রটা দিলেই, অর্থাৎ কি করে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এই যে আমি এখন বাংলাটা বলছি এইখানে আমরা এলাম, এর একটা ট্র্যাক রয়েছে, সেইটা কিন্তু লিখে দিলেই হয়ে যায়। এটা আমরা ছেলেমেয়েদের বারবার ক্লাসে লিখিয়ে লিখিয়ে একদম মুখস্থ করিয়ে দিই এবং ওটা সে অনেক দিন মনে রাখে। এর সঙ্গে এসছে প্রসঙ্গত প্রতিটি স্তরের কালসীমা ও সাহিত্যিক নিদর্শন, এগুলো একদম ছকের জিনিস। এখানে যে ধরুন খ্রিস্টপূর্ব 1500 থেকে 600, তারপরে এটা প্রাচীন যুগ গেল, তারপরে 600 থেকে 900, খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ, তারপরে 900 থেকে আজ পর্যন্ত। এই তো, এ তো আর পরিবর্তন হবে না, ফলে এটা সোজা, এটা মুখস্থ করা সোজা। এইখানে বলছে প্রতিটি স্তরের কালসীমা এবং সাহিত্যিক নিদর্শন, অর্থাৎ কোন সময়ে কি কি রচনা আমরা পাচ্ছি, এইটা দিলেই একদম পুরো নম্বর পাবে। এখান থেকে নম্বর কাটার কোনো জায়গা নেই, যেহেতু ব্যাখ্যামূলক নয়, এটা শুধু তথ্য দিলেই হয়ে যাবে। ফলে এখান থেকে নম্বর পাওয়া খুব সোজা এবং আমার ধারণা এখান থেকে 50-এর মধ্যে 40 পাওয়া কিন্তু যায়, 40 পাওয়া যায়, কারণ নম্বর কাটার কোনো জায়গা নেই। আর তো এখানে বলি এই যে সাহিত্যিক নিদর্শন, সাহিত্যিক নিদর্শন আমরা যদি প্রাচীন ভারতীয় আর্যে যাই তো সেখানে আমার কি রয়েছে, আমার রয়েছে ঋগ্বেদ, ব্রাহ্মণ, এগুলো রয়েছে। আর আমার মধ্য ভারতীয় আর্য যেটা আসছে সেখানে আমার রয়েছে পালি আর প্রাকৃত। পালিতে রয়েছে বুদ্ধদেবের উপদেশাবলী, আর প্রাকৃতে রয়েছে গাথা সপ্তশতী। এগুলো তো খুব ছোট ছোট নাম এবং এগুলো কয়েকটা নাম মোট, এগুলো মনে রাখা যায়। আর যেই আমার নব্য ভারতীয় আর্যে চলে আসছি তখন সেখানে চর্যাপদ দিয়ে শুরু হচ্ছে, ফলে আমরা এখন যে চর্চা করছি সেগুলো নব্য ভারতের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে এই জায়গাটা খুব সহজ জায়গা। এখান থেকে আরেকটা কোশ্চেন এসছে, দুটোর মধ্যে একটা করতে হয়, কিন্তু দুটোই বলবো আমাদের ছেলেমেয়েদের কাছে খুব সহজ। এইখানে যে প্রশ্নটা এসেছে, যেটা অনেকে মাধ্যমিকে করেছে, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে। এখানে আর কি কি আছে, ভাষাপভাষা, শব্দভাণ্ডার, সাধুচলিত, আর এইগুলো রয়েছে। তো এখান থেকে আমরা প্রতিবারই আমাদের ছেলেমেয়েরা জানে যে স্যাররা যেটা বলে দেবে দুটোর মধ্যে দুটোই কমন পাবো, অন্তত একটা আমি পাবই, এটা কিন্তু প্রতিবার ঘটছে। তো এখানে উদাহরণসহ সংজ্ঞা লিখুন এবং বিশ্লেষণপূর্বক বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করুন। আমার মনে হয় যারা এখান থেকে প্রশ্ন বেছেছে, যেহেতু দুটো প্রশ্ন আছে, দুটো থেকে একটা করতে হবে, কোনটা করব এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এর কারণ 180 মিনিটের পরীক্ষা, প্রশ্ন রয়েছে 4টে, তাহলে একটা প্রশ্নের জন্য পিএসসি আমাকে সময় দিচ্ছে 45 মিনিট, কিন্তু 45 মিনিট আমি পাবো না। কেন 45 মিনিট পাবো না? এর কারণ খাতা দেওয়া, প্রশ্ন দেওয়া, খাতায় নিজের রোল নম্বর লেখা, প্রশ্ন পড়া, প্রশ্ন নির্বাচন করা, এখানে কিন্তু অনেকটা সময় যায় এবং প্রশ্নটাকে ভাবা, ঠিক গুছিয়ে লেখা, অনেক সময় চলে যাচ্ছে। অর্থাৎ আমি 45 মিনিট পাচ্ছি না। যেটুকু সময় আমি পাচ্ছি, রাফ করার কোনো সুযোগ নেই, একেবারে লিখতে হবে, অথচ নিখুঁত তথ্য ভুল হলে কিন্তু এদিক ওদিক হলে অনেক নম্বর চলে যাবে। তো সেখানে আমার মনে হয় এবছর ক বিভাগের যে দুটো প্রশ্ন আছে সেখান থেকে কয়ের চেয়ে খটা যদি কেউ করে সে নম্বর হয়তো একটু বেশি পাবে। কেন? এখানে ভাঙা ভাঙা প্রশ্ন, 5টা প্রশ্ন, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন। তাহলে 5টা প্রশ্ন মানে প্রত্যেকটায় 10-10 করে আছে, বলা নেই কিন্তু এটাই হবে, প্রত্যেকটায় 10 করে আছে। অর্থাৎ অপিনিহিতি খুব সহজ জিনিস, শব্দের মধ্যে হর্ষই হর্ষও থাকলে আগের ধ্বনি জায়গায় এসে উচ্চারিত হয়, রাখিয়া রাইখা। এবার আসছে আমার অভিশ্রুতি, অভিনীতির পরে চলে আসছে, যেটা আমাদের ছেলেমেয়েরা সব মুখস্থ, একদম লিখে লিখে তাদের মুখস্থ হয়ে গেছে। রাখিয়া রাইখা রেখে, কী করে রাখিয়া রাইখা থেকে রেখে এলো সেটা আমরা ওদের বলে দিয়েছি। স্বরভক্তি এইখানে একটুখানি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ, এখানে কিন্তু একটুখানি গোলমেলে ব্যাপার আছে। যেহেতু অন্যগুলো ডাইরেক্ট লিখছে, কিন্তু স্বরভক্তি বা বিপ্রকর্ষ এটা সরাসরি না লিখে আসলে এটা তো স্বরাগমের অন্তর্গত। অর্থাৎ আমরা এই যে কথা বলি, অনেক সময় শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জনধ্বনিকে ভেঙে তার মাঝখানে স্বরধ্বনি এনে আমরা উচ্চারণ করি। তো স্বরধ্বনি এনেকে উচ্চারণ করি, এই যেমন স্পর্ধাকে আমরা বলি আস্পর্ধা, বলি তো এই আমরা অনেকেই বলি এরকম। স্টেশন কি স্টেশন, তো কেন বলি? আমরা সবাই ঠিক ঠিক পারি না, শিক্ষিত মানুষদের কথা একরকম। তো যাই হোক, এই জায়গাটা স্বরাগম, অর্থাৎ 3 রকম স্বরাগম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। প্রথমে আসছে, মাঝে আসছে, শেষে আসছে। এই যে মাঝে আসছে, এই মাঝের যে স্বরাগম, এটাই কিন্তু স্বরভক্তি বা বিপ্রকর্ষ।
অর্থাৎ এই জায়গাটা একটুখানি পুরো সরগমটা যদি গুছিয়ে লিখে দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় পুরো নম্বরটাই পাওয়া যাবে, এক্সামিনার খুব খুশি হবেন। পরে থাকলো সমীভবন, অর্থাৎ একটা ব্যঞ্জনধ্বনি আরেকটা ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করছে। যেমন পদ্ম, পদয়ময়, আমরা কিন্তু পদ্ম আমি যে উচ্চারণটা করছি এটা সাধারণ মানুষরা পারে না। কেন? তারা ছোটবেলা থেকেই শুনে আসছে পদ্ম, পদয়ময় পদ্ম, যদিও বলতে বলা হয় বলবে পদ্ম, তো পদ্ম তো হয় না, প দয় দয় বলে দিচ্ছে। কেন বলে দিচ্ছে? কারণ আমরা ছোট থেকে শুনে আসছি, কিন্তু আবৃত্তিকার, অভিনেতা এরা কিন্তু বলবেন না। তো যাই হোক, এই জিনিসগুলোই হচ্ছে একটা ব্যঞ্জনধ্বনি আরেকটা ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করে দিচ্ছে। সমীভবন, সমতা আসছে আর কি। এটা যেমন গেল, আর একটা বাকি থাকলো স্বরসঙ্গতি। একটা স্বরধ্বনি আর একটা স্বরধ্বনিকে প্রভাবিত করছে। প্রগত, পরাগত, কোনো কোনো বইতে মধ্যগত এবং পারস্পরিক। এই যে জিনিসগুলো আসছে খুব সহজ জিনিস, এগুলো একবার ছেলে মেয়েদের যদি বুঝিয়ে দেওয়া যায়, আমি দেখেছি তারা বলেছে স্যার আর পড়তে হবে না স্যার, এটা পারবো, এবং লিখেছে আমি নম্বর কাটার জায়গা পাচ্ছি না। এই যে জিনিসগুলো, এগুলোর সঙ্গে কিন্তু একটুখানি আমি বলি তোমাদের যারা দিয়েছো এর পরেও আসবে এগুলো, এগুলো কিন্তু এই অপিনীতি সংজ্ঞা লিখলাম, ভেঙে বুঝিয়ে দিলাম কেন এটা হচ্ছে, একটুখানি শেষে দিতে হবে অপিনীতির প্রচলন কোথায়, অভিশ্রুতির প্রচলন কোথায়, সমীভবন বা কেনই বলা হয় সমীভবন, বা ধরুন এই বিপ্রকর্ষ, মাঝখানে স্বরধ্বনি আসছে, এখন সবাই কি উচ্চারণের ব্যাপার না, অনেক সময় ছন্দ রক্ষার জন্যও করা হয়, ছন্দ রক্ষার জন্যও করা, এগুলো বলে দিতে হবে। এবং অপিনীতি রাখিয়া থেকে রাইখা আমরা সবাই বলি না, অনেকেই বলে। কেন বলে? কারণ দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে এসেছেন, আবার অনেকে এখানে ছিলেন যারা এই যে বঙ্গালী উপভাষার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো তারা বলেন, ফলে এগুলো ভাষার অন্তর্গত হয়ে গেছে, ফলে এর ব্যবহারটাও একটু বলে দিতে হবে। দিলে এখান থেকে নম্বর কাটার কোনো জায়গা নেই। 40 এখান থেকে কিন্তু পাওয়া যায়। এবার যদি হাতের লেখা একটু ভালো হয়, বর্ণগুলো স্পষ্ট হয়, তাহলে পরীক্ষক তো নম্বর দেওয়ার জন্যই তিনি অপেক্ষা করছেন, প্রচুর নম্বর দেবেন, তিনি খুশি হয়ে দেবেন, কারণ বাংলাটা নিয়েছে, এই সাহসটাই অনেক ব্যাপার। আচ্ছা, এটা আমার গেল ক বিভাগের উত্তর চলে গেল। এবারে যদি বলি খ বিভাগ, আমি বলে নিই সবাইকে, এটা খুব আনন্দের খবর আমার কাছে, আমাদের ছেলেমেয়েরা কিন্তু এবছর 400 নম্বরের উত্তর করেছে। 400 নম্বর উত্তর করেছে বাংলায়, 400 নম্বরের উত্তর। এর আগের বছর অনেকেই করেছে, কিন্তু এবছর প্রশ্ন কিন্তু পুরোটাই তারা লিখে এসেছে। এর কারণ কি? যেমন আমাদের রাইস থেকে যে সাজেশন আমরা করেছিলাম, আমাদের আরও শিক্ষক মহাশয়রা আছেন, সবাই মিলেই আমরা এই কাজটা করি, এবং তাদের সহযোগিতায় আমরা যে কাজটা করেছি সাজেশন মিলে গেছে। এখন চাকরি পরীক্ষায় বসে, এ তো আর স্কুল কলেজের পরীক্ষা নয় যে একটা মিলেই গেছে, ঠিক আছে বিজ্ঞান কুসংস্কার আসবে প্রতি বছর বাংলায়, নাহলে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এ তো ঠিক আছে, কিন্তু চাকরির পরীক্ষা একটা প্রশ্ন যদি সামনে ভেসে ওঠে, যেটা আমি কয়েকদিন আগে স্যারের কাছ থেকে শুনেছি, মনটা আনন্দে ভরে যায়, আত্মবিশ্বাস প্রচুর বেড়ে যায়, এবং সেখানে অনেক দুর্বল উত্তরও খুব শক্তিশালী হয়ে যায়। আত্মবিশ্বাসের ফলে খুব স্বাভাবিকভাবেই হয়, এটা সুন্দরভাবে হবে। আচ্ছা, আমার মনে হয়েছে তুলনামূলকভাবে দ্বিতীয় পত্রের চেয়ে প্রথম পত্রের উত্তর এবার অনেক সুন্দর। কেন? ক, খ, গ, প্রথম পত্রের 3টে বিভাগ। এই গ বিভাগে সাজেশনটা সব বছর ঠিক ঠিক হয় না, ফলে অনেকে কি করে, এইটা একটু মোটামুটি লিখে আসে, কিন্তু এবছর আমাদের যে হিসেব তাতে কিন্তু এইটা মিশে গেছে, মানে একদম মিলে গেছে। এখান থেকে আমরা দেখছি যে শরৎচন্দ্র এসেছে, মহাশ্বেতা দেবী এসছে, যাই হোক আমি এগুলো পরে আসবো, গ বিভাগে পরে আসবো। তো যেহেতু গ বিভাগটা আমাদের কমন হয়ে গেছে, ফলে ফার্স্ট পেপার সুন্দর পরীক্ষা হয়েছে একেবারে। আমি আসি এবারে খ বিভাগে। খ বিভাগে এখান থেকে আমাকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 50 নম্বরের 2টো প্রশ্ন, অর্থাৎ 100 নম্বর। তো এখানে বলছে প্রথম প্রশ্নটাই, এটা আমার মনে হয় সব ছেলেমেয়েই করেছে, আমাকে যারা ফোন করেছে তারা বলেছে স্যার এটা করেছি, সময়সীমা এবং উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শনের তালিকা সহ বাংলা ভাষা সাহিত্যের যুগ বিভাগ। এ তো উচ্চ মাধ্যমিক থেকে করানো হয়, বাংলা ভাষা নিয়ে পড়বো, বাংলা ভাষায় চর্চা করব, আর তার যুগ বিভাগ আমি পারবো না, এটা হয় না, অভ্যাস না থাকলে এটা হয়ে যায়, কিন্তু এটা সবাই জানে ছেলেমেয়েরা। অর্থাৎ বাংলা সাহিত্যের যে 3টে যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ কোনটা বলছে? 1ম থেকে দ্বাদশ, কেউ আবার বলছে 9ম থেকে দ্বাদশ। এই যে আদি যুগ,
এইটা এখানে কি সাহিত্যিক নিদর্শন সেটা এখানে দিতে হবে। এই যে এখানে বলে নিই, এখানে আমার হচ্ছে একমাত্র চর্যাপদ, আর কিছু ছিল না সেই সময়, পাওয়া যায়নি, এখনও আবিষ্কৃত হয়নি, হলে তখন পরে আবার নিশ্চয়ই যুক্ত হবে। এরপরে আসছে মধ্যযুগ। মধ্যযুগ কিন্তু আদিযুগ থেকে লাফিয়ে চলে এসেছে, 150 বছরের একটা ফারাক রয়েছে এখানে। তুর্কি আক্রমণ আমরা সবাই জানি, তুর্কি আক্রমণের ফলে বাংলাদেশে খুব দুরবস্থায় চলে এসেছিল, খুন জখম লুণ্ঠন ধ্বংস সব এখানে হয়েছে। রাজা নিজেই পালিয়ে গেছেন, বাংলাদেশে চলে গেছিলেন, তো আমাদেরকে রক্ষা করবে। এই যে 150 বছরের অরাজকতা, এখানে কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যাচ্ছে না, ফলে এইটাকে আমরা বলছি অন্ধকারময় যুগ। এটাও একটুখানি উল্লেখ করে দিতে হবে উত্তরের মধ্যে। মধ্যযুগকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি, আদিমধ্য, অন্তমধ্য। এই আদিমধ্য অন্তমধ্যতে সাহিত্যিক নিদর্শন বলতে আদিমধ্যে একমাত্র শ্রীকৃষ্ণ কীর্তন বরিচণ্ডী দাসের, আর তারপরে যা আসছে সবই মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, চরিত সাহিত্য, শাক্ত পদাবলী, এগুলো পরপর চলে আসছে সব। বাকি পড়ে থাকলো আধুনিক যুগ। আধুনিক যুগ ঠিক 1760, যেখানে ভারতচন্দ্র রায় মারা যাচ্ছেন সেখান থেকেও ধরা হয়, আবার 1800 সাল থেকেও ধরা হয়। আজ পর্যন্ত যা হয়েছে, উপন্যাস, কাব্য, কবিতা যা হয়েছে, এগুলো সব যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ফলে এই প্রশ্ন খুব সোজা বলে আমার মনে হয়েছে। এইবারে বলছে আদিতম সাহিত্যিক নিদর্শনের রচনাকাল তো বলেই দিলাম, 1ম থেকে দ্বাদশ, কেউমা বলছে 9ম থেকে দ্বাদশ। আর সামাজিক মূল্য, এইটা হচ্ছে বড় প্রশ্ন। সামাজিক মূল্য বিষয়ে আলোচনা করুন, অর্থাৎ সেই সময়টা কেমন ছিল। এই যে আমরা বাঙালিরা ভাত খাচ্ছি, এই ভাত কিন্তু চর্যাপদের যুগেও ছিল। তারাও যে ভাত খেত, টিলার ওপরে বাস করত অন্তর্জ শ্রেণীর মানুষরা, তাদের সংসারের অভাব, ব্যাঙের সংসার বেড়ে চলেছে, এই যে জিনিসগুলো, হাঁড়িতে ভাত নেই, প্রায় প্রতিদিন উপবাস, অথচ ব্যাঙের মতো সংসার বেড়ে চলেছে, ব্যাঙের সংসারের মতো। তাহলে এই যে জিনিসগুলো, সেগুলো সেই সময়টায় কী কী ছিল, অন্তর্জ শ্রেণীর কথা বলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে পণ প্রথা ছিল, তারপরে বিয়ে করতে যাচ্ছে বর, বাজনা বাজিয়ে যাচ্ছে, পান খাচ্ছে, চোর ডাকাতের উপদ্রব ছিল, আবার তাদের শায়েস্ত করার ব্যবস্থাও ছিল। অর্থাৎ পরিষ্কার করে দেখা যাবে যে এখনও আমাদের সমাজে যা ঘটছে তখনও কিন্তু তাই ঘটতো, খালি নামে চর্যাপদ। অর্থাৎ তার সামাজিক মূল্য কেন রয়েছে, এখন যা ঘটতো দেখছি আমরা, তখন তাই দেখছি, হয়তো পোশাকটা পাল্টে গেছে, পদ্ধতি পাল্টে গেছে। ফলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খুবই সহজ জায়গা, সাহস করে একবার বাংলায় যদি কেউ আসতে পারে, কিন্তু তাকে কিন্তু সব পড়তে হয় না, বিরাট বড় সিলেবাস। অনেকে সিলেবাস দেখেই ভয় পেয়ে যায়, আসলে না, কিছু কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন প্রায় আসেই না। আচ্ছা, আমি কি খ বিভাগই বলবো পরপর? হ্যাঁ, আপনি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু আলোচনা করুন। আচ্ছা, এবার বলছি তার পরের প্রশ্ন, মঙ্গলকাব্য এবং অনুবাদ সাহিত্য পরস্পরের পরিপূরক। পিএসসি যে প্রশ্নগুলো প্রতি বছর দিয়ে থাকে, আমার মনে হয়েছে শুধু কিন্তু মুখস্থ করলে হবে না, নিজের লেখার একটু ক্ষমতা যদি না থাকে, তাহলে কি করে যাব, যে নোটটা মুখস্থ করে যাব, ওইটা যদি আমি হুবহু নামিয়ে দিয়ে আসি, পরীক্ষক বুঝে যাবেন যে মুখস্থ করে লিখছে। অর্থাৎ আমি যে মূল প্রশ্নটা করে গেলাম, প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাকে উত্তর দিয়ে আসতে হবে, সেই জায়গাটাই হচ্ছে আসল ব্যাপার। একটুখানি লেখার ক্ষমতা থাকতে হবে, বাক্য গঠনের ক্ষমতা থাকতে হবে, শব্দ চয়নের ক্ষমতা থাকতে হবে। এগুলো যদি থাকলো, এবারে একটু যদি প্র্যাকটিস করা যায়, এগুলো হয়ে যায়। এখানে বলছে মঙ্গলকাব্য অনুবাদ সাহিত্য পরস্পরের পরিপূরক, অথচ দুটো কিন্তু যে একই সঙ্গে তৈরি হচ্ছে তা কিন্তু নয়। অনুবাদ সাহিত্য মঙ্গলকাব্য গ্যাপ নিশ্চয়ই রয়েছে, একসঙ্গে দুটো সৃষ্টি হয় না কখনো। তো মঙ্গলকাব্যটা কি করে আসছে, প্রীতি থেকে নয়, ভীতি থেকে। এগুলো আছে বইতে, প্রীতি থেকে নয়, ভীতি থেকে। আমাকে যদি, আমার পরিবারকে যদি দিনের পর দিন সাপের কামড়ে মরতে হয়, আমার প্রিয়জনের হাহাকার যদি আমাকে শেষ করে দেয়, তাহলে একটা সময় ওই প্রাণীর প্রতি আমার ভয় আসবে, এটা স্বাভাবিক। তো এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্যই দেবী মনসার জন্ম। আমাকে গ্রামের পর গ্রাম যদি পক্স, যাকে আমরা এখন গ্রামের দিকে বলি মায়ের দয়া, পক্স অনেকে উচ্চারণ করে না সংস্কারবশত, মায়ের দয়া, তো তাতে যদি গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়, তো সেখানে তাহলে একটা দেবীকে কল্পনা করে নেব আমরা, দেবীই বেশি হচ্ছে, দেবতা কম, ধর্মমঙ্গল ছাড়া। ঠিক এরকমভাবে বাঘের আক্রমণে মানুষ মারা যাচ্ছে, বাঘ এসে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই তো সেদিনকে ঝড়খালিতে তুলে নিয়ে চলে গেল, এর আগেও ছিল, প্রচুর ছিল। ফলে সেখানে বাঘের দেবতার একটা কল্পনা করে নিয়ে সেখানে আমি তাকে পুজো করছি। অর্থাৎ এই যে প্রীতি নয়, কিন্তু মঙ্গল কাব্যের সব দেবদেবী এসছে কিন্তু ভীতি থেকে।
যে রক্ষা করো, মনে হয় আমাদের কোনো পাপের জন্য এটা হচ্ছে, তাহলে রক্ষা করো, এবং মানুষ মনের থেকে সাহস পেত। আর অনুবাদ সাহিত্য কেন তৈরি হচ্ছে? যে সময় সমাজে বিশৃঙ্খলা চলছে, তখন এই যে গোঁড়ামি, কুসংস্কার, জাতিভেদ, উঁচু নিচু, এগুলো কিন্তু আগেও ছিল, এগুলো একটা সময় সমাজকে প্রায় ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু একটা সময় মানুষ বুঝতে পারলো যে আমাদের এক না হলে আমাদের নিজেদের অস্তিত্বই আর থাকবে না। তখন ওই যে তুর্কি আক্রমণ হচ্ছে, তার পরপর এগুলো কিন্তু পরপর ঘটে যাচ্ছে, সমাজের অবনয়ন ঘটতেই চলেছে। এই সময় যারা কয়েকজন মহামানবী বলবো আমরা, কারণ তারা যদি এই কাজগুলো না করতেন, এই ধ্বংস কিন্তু রোখা যেত না। যেমন তারা কি বুঝলেন যে মানুষকে এক করতে হবে, তো তার জন্য একটা মাধ্যম দরকার। কিসের মাধ্যম? দেখা গেল সংস্কৃত সাহিত্যে যে সমস্ত মণিমাণিক্যগুলো রয়েছে, অর্থাৎ বাল্মীকির রামায়ণ, ব্যাসদেবের মহাভারত, এই যে জিনিসগুলো রয়েছে, এখান থেকে যদি কিছু মানুষকে দেওয়া যায়, তাহলে কি হবে? ওই আদর্শকে সামনে রেখে মানুষ সবাই কিন্তু আবার এক হতে পারবে। হলেও তাই, কৃত্তিবাস বাল্মীকির রামায়ণকে বাংলায় নিয়ে আসলেন। এইটা আনার পরেই একটা আলোড়ন পড়ে গেল একেবারে। রামচন্দ্র যেখানে বাল্মীকির রামায়ণে বীর, এখানে তিনি একেবারে ভগবান, এখানে ভগবান হয়ে গেলেন। এবারে এখানে দেখা যাচ্ছে যে কৃত্তিবাস যেটা করলেন, তার দক্ষতা বলে যে এই লক্ষণ না, এই লক্ষণ হচ্ছে আমাদের বাঙালি সমাজের ঘরের দেবর। সীতা নয়, আমাদের পল্লীবধূ, একদম মানে লাজে নত, নম্র, শাশুড়ি তর্জিতা হলেও এই যে জিনিসগুলো কিন্তু আমাদের আছে। তাহলে দশরথ আদর্শ শ্বশুর, রামচন্দ্র আদর্শ স্বামী, এই জিনিসগুলো চলে এলো, মানুষ কিন্তু এক হতে শুরু করলো। অর্থাৎ এখানে কৃত্তিবাস শুরু করলেন, তাকে বলা হয় অনুবাদ সাহিত্যের আদি ভগীরথ, অর্থাৎ তিনিই কাজটা শুরু করলেন। পাশাপাশি চলে এলো মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয় থেকে তিনি করলেন, শ্রীকৃষ্ণ বিজয় করলেন আর কি, ভাগবতের অনুবাদ, ভাগবতের কিছু অংশ অনুবাদ করলেন। এই যে জিনিসগুলো হলো, মানুষ কিন্তু এক হয়ে গেল, সমাজ পরিবর্তন হতে শুরু করলো। তাহলে দুটোই কিন্তু প্রয়োজনে তৈরি হয়েছে, এই জন্য বলছে একে অপরের পরিপূরক। আচ্ছা, উক্তির পক্ষে বা বিপক্ষে আমি যা বললাম এটা কেউ নাও মানতে পারে, তাহলে সে বিপক্ষে তার মতো সাজাতে হবে। তবে মনে হয় পক্ষে, আমার মতে আমি বলবো পক্ষেটাই ঠিক আছে। এবার আমরা গ বিভাগ নিয়ে আলোচনায় আসি। আচ্ছা, এবারে চলে আসি গ বিভাগ। গ বিভাগে আমি একটু আগে বলছিলাম যে এখানে একটুখানি শক্ত হয়ে যায়, অর্থাৎ এখানে মহিলা সাহিত্যিক রয়েছেন, মহিলা কবি রয়েছেন, বা আধুনিক সাহিত্য 3 বন্দ্যোপাধ্যায়, অমুক তমুক এরা রয়েছেন, ফলে এখান থেকে সাজেশন মেলানো কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো দেখা যাচ্ছে এবারে যেটা দিয়েছে 3টে কোশ্চেন, রবীন্দ্রানুসারী আর রবীন্দ্র বিরোধী। অনেকে মনে করতেন রবীন্দ্রনাথের এই জিনিসটা একঘেয়েমি মতো, নতুনত্ব কিছু নেই, ফলে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল। এদের সম্বন্ধে একটা দিয়েছে। আরেকটা দিচ্ছে যেটা খুব আমাদেরকে স্পর্শ করে, সেটা হচ্ছে সমকালে রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নির্দ্বিধায় অধিকতর জনপ্রিয় কথা সাহিত্যিক ছিলেন। একথা সত্যি। আমরা যারা উপন্যাস পড়ি বা পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনেক উপরে, তাকে আমরা পূজা করি, ঠাকুর মানুষ হিসেবেও ঠাকুর তিনি, কিন্তু শরৎচন্দ্রের লেখা আমাদেরকে ছুঁয়ে যায়। কেন? তিনি আমাদের কথাই বলছেন। এবং একটা আমি তথ্য দিই, অনেকে জানেন এটা, শরৎ সাহিত্য আর রবীন্দ্র সাহিত্য পাশাপাশি যদি অনুবাদ দেখা যায়, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে রবি ঠাকুরের লেখার চেয়ে কিন্তু শরৎচন্দ্রের লেখা অনেক জনপ্রিয়। ফলে এই যে জিনিসগুলো হচ্ছে, ফলে শরৎচন্দ্রের কেন এত জনপ্রিয়, তার কারণ যে শরৎচন্দ্রের সহজ লেখনী মানুষকে স্পর্শ করেছে। তা এখানে কি বলছে, মন্তব্যটি যথার্থতা নির্ণয় প্রসঙ্গে শরৎ সাহিত্যের বিভিন্ন বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করুন। তাহলে কি করবো, শরৎচন্দ্রের রচনাকে যদি আমরা 3 ভাগে ভেঙে ফেলতে পারি, প্রধান 3 ভাগে ভাগ করতে পারি আমরা, এক করতে পারি আমরা সামাজিক, পারিবারিক, আর এটা হচ্ছে দেশাত্মবোধকে অবশ্যই পথের দাবি আসবে, আর অন্যান্যগুলো তো রয়েছে। এবার অনেকে এই ভাগটাকে ভেঙে দিচ্ছেন মনস্তত্ত্বমূলক, গৃহদাহ। শরৎচন্দ্র নিজেই বলেছেন এটি আমার সেরা উপন্যাস। ফলে এই জিনিসগুলো এখানে দিতে হবে। আরেকটা এখান থেকে কমন এসে গেছে, সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী। এটা আমাদের সাজেশনে ছিল। মহাশ্বেতা দেবীর সমাজ রাজনীতি সচেতন, এখানে ছোট্ট একটা জায়গা আছে, শুধু মহাশ্বেতা দেবী মুখস্থ করে গেলে হবে না, বলতে হবে আধুনিক বাংলা উপন্যাসের প্রেক্ষিতে মহাশ্বেতা দেবীর সমাজ রাজনীতি সচেতন রচনা। সমাজ রাজনীতি, মহাশ্বেতা দেবী আমরা জানি তিনি নাট্যকার বিজন ভট্টাচার্যের মানে
আত্মীয়, নিকটাত্মীয় নবারুণ ভট্টাচার্য, তার ছেলে, তার রক্তে বামপন্থা রয়েছে। ফলে তার লেখায় যে অন্তজ শ্রেণীর, প্রান্তিক শ্রেণীর মানুষের লড়াই উঠে আসবে, এটা স্বাভাবিক হয়েছেও তাই। তিনি রাজনৈতিক উপন্যাসে যেমন লিখেছেন, সেই সময়ের রাজনীতিকে তিনি সমালোচনা করেছেন। আর কি করেছেন, এই যে যাদের কথা কেউ লেখে না, যারা শহরে এসে সুন্দর জামা পরে ঘুরে বেড়ায় না, সুগন্ধি মেখে চলতে পারে না, স্বপ্নও দেখে না, এদের কথাই কিন্তু তিনি লিখেছেন। অর্থাৎ একেবারেই যারা মানুষ হয়েও যারা মানুষের সম্মান পায় না। তো সেখানে আমরা দেখছি অরণ্যের অধিকার, 1084 মা, এসবগুলো খুব দুর্দান্তভাবে উঠে আসছে। তো এখানে মহাশ্বেতা দেবী লিখতে অনেকেই পারে, এখানে এটা অনেকেই আগেই অনার্সে পড়ে টড়ে এসছে। একটু মনে হয় যারা অনার্সে পড়েছে তাদের বিরাট সুবিধা, কিন্তু এমন নয় যে বাংলা নিয়ে পড়েনি বলে সে পারবে না। কারণ তাই যদি হতো তাহলে পিএসসি অপশনাল পেপারে বাংলা রাখতেন না, ওখানকার যারা এটা তৈরি করেছেন, অর্থাৎ সবাই নিতে পারে। এই ছিল মোটামুটি পেপার 1। পেপার 1। পেপার 2 নিয়ে একইভাবে যদি আমরা আলোচনায় আসি, পেপার টু ফার্স্ট পেপারে যেমন ক বিভাগ একটা প্রশ্ন কমন থাকে, তেমনি ঠিক পেপার 2-এ ক বিভাগ থেকে আমাদের 3টে লিখতে হয়, তার মধ্যে একটা বৈষ্ণব পদাবলী থেকে আসে, অর্থাৎ অভিসার, পূর্বরাগ, মাথুর, প্রার্থনা আর গৌরচন্দ্রিকা। এই তো লাস্ট 3 বছরে অভিসার, পূর্বরাগ, মাথুর এসেছে। ফলে আমরা ধরেই নিয়েছিলাম যে হয় ওগুলো রিপিট হবে, অথবা পড়ে থাকলো প্রার্থনা আর গৌরচন্দ্রিকা। তো সেখানে দেখা যাচ্ছে প্রার্থনা এসে গেছে, ফলে এটা আমাদের সাজেশনে মিলছে। এখানে বলছে কি, বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা পর্যায়ের গুরুত্ব কতখানি। তো এখানে আমি বলবো যারা লিখেছো ঠিক আছে, কিন্তু আরও ভালো করার জন্য যদি একটু এগিয়ে লেখা যায়, যেহেতু বৈষ্ণব পদাবলী, তাহলে পদ কি? ভরতের নাট্যশাস্ত্র অনুযায়ী বলছে গান্ধর্ব মিতিবিজ্ঞেয় সরতাল পদাশ্রয়ম। এখান থেকে শুরু করলে জিনিসটা খুব সুন্দর হবে। পদ কি, পদাবলী কি, বৈষ্ণব পদাবলী কি, এই 3টে তথ্য যদি আমি একটা প্যারাতে বা ভেঙে ভেঙে দিতে পারি, এইবারে চলে আসছে তাহলে কি কি পদ আছে। পূর্বরাগ, মাথুর, অভিসার না গেলেও আমি প্রার্থনা পর্যায়ে চলে এলাম। এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে অবশ্যই বিদ্যাপতি, এটা সবাই জানে। এই পর্যায়ের আরও 2জন পদকর্তার পরিচয় চাইছে, এইখানটাই কিন্তু প্রশ্নটা কঠিন। এই পর্যায়ের আরও 2জন পদকর্তার রচনার সঙ্গে তুলনা করছে বলছে। অর্থাৎ একটা কিন্তু আমরা জানি নরোত্তম দাস, একটা নরোত্তম দাস, আরেকটা কি হবে? নরোত্তম দাস চৈতন্য পরবর্তী সময়ের কবি, আর একজন কোথায় পাবো? দেখা যাবে এখান থেকে আমাকে চৈতন্য পূর্ববর্তী যুগে চণ্ডীদাসকে আমাকে ধার করতেই হবে। চণ্ডীদাস প্রার্থনা লেখেননি, কিন্তু নিবেদন লিখেছেন। সেই পদগুলো দিয়েই কিন্তু আরেকটাকে আমাকে পূর্ণ করতে হবে, কারণ ওই যা নিবেদন চৈতন্য পূর্ববর্তী যুগে, চৈতন্য পরবর্তী যুগে তাই প্রার্থনা। আর চৈতন্য পরবর্তী যুগে নরোত্তমের মতো এরকম উজ্জ্বল কবি কিন্তু তেমন নেই। ফলে এই জায়গাটা খুব সুন্দর আছে, সহজ আছে। এবার আসি, কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের প্রকৃত নাম কি? স্কুল সার্ভিস কমিশনের এই প্রশ্নটা আসে। অভয়ামঙ্গল। মুকুন্দরাম নিজে এই চণ্ডীমঙ্গলকে অভয়ামঙ্গল, গৌরীমঙ্গল, অম্বিকা মঙ্গল, কবি কঙ্কন চণ্ডী, এইসব অনেক নামে বলেছেন, কিন্তু অম্বিকা এই অভয়ামঙ্গল এই শব্দটাই বেশি ব্যবহার করেছেন। এই কাব্যের গ্রন্থোৎপত্তির কারণ সমকালের সমাজ ইতিহাস। এই আরেক জিনিস, দুর্দান্ত জিনিস, আমরা ভাবতেই পারি না যে আমাদের এখানে এখনও যা হয় তখনও তাই হতো। অর্থাৎ জমির দৈর্ঘ্য কোণাকুড়ি মাপা হতো, লোকজন অত্যাচার সহ্য করেও তারা যে পালিয়ে যাবে সেটা তারা পারত না, টাকা ভাঙাতে গেলে বকরা দিতে হতো। এই যে অরাজকতা তখনও ছিল, এখনও আছে, ফলে এটা অনেক প্রাসঙ্গিক হয়ে গেছে। এগুলো একটু দিতে হবে, এগুলো মুখস্থ করলে সব আমাদের নোটেই এগুলো থাকে। এবার আসি, মেঘনাদ বধ থেকে আসছে। সেকেন্ড পেপারে মেঘনাদ বধ 9টা স্বর্গের মধ্যে আমাদের 3টে পড়তে হয়, ইউপিএসসিতে 9টাই পড়তে হয়। তো এখানে যে 3টে স্বর্গ আছে, চিত্রাঙ্গদা, এটা বের কিন্তু আমাদের সাজেশনে ছিল। আমি বারবার বলছি সাজেশন মিলে যাচ্ছে, এটা কিন্তু আত্মপ্রচার নয়। আমাদের কাছে যারা পড়েছে ছেলেমেয়েরা তারা নিশ্চয়ই জানে, এবং তারা নিজেরাও জানতো এবারে চিত্রাঙ্গদা আসতে পারে। এবং এটা উৎসাহ ব্যঞ্জক, যাতে মানে ভবিষ্যতেও বাংলা যারা নিতে চাইছে তারা উৎসাহ পায়। অবশ্যই আমরাও খুব খুশি। তো চিত্রাঙ্গদার চরিত্র দেখতে হবে যে কেন গুরুত্বপূর্ণ, কারণ দেখতে হবে 1861 সালে মেঘনাদ বধ প্রকাশ পাচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে মধুসূদন কি করলেন, যে নারী মুক্তি, 19বিংশ শতকের নারী মুক্তি ভাবাই যায় না। রাবণের রাজসভায় যেখানে পাত্রমিত্র সভাসদ সব আলো করে বসে আছে, সেখানে একজন বীরবাহুর মা আলুলাই মানে এলোথেলো অগোছালো পরিবেশে মানে পোশাকে তিনি ঢুকে যাচ্ছেন একদম রাজপ্রাসাদে। বিধাতা আমাকে একটা রত্ন দিয়েছিল, তোমার কাছে রেখেছিলাম সেটা যত্ন করে রাখার জন্য, আর তুমি সেটা রক্ষা করতে পারলে না। এই প্রশ্ন যখন রাবণকে ছুঁড়ে দিচ্ছেন, রাবণ ওই রকম রাজা, তিনিও কিন্তু নতমস্তক হয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে নারী মুক্তি, এই সাহস মধুসূদন কিন্তু দেখিয়েছেন, চিত্রাঙ্গদা আসতেই হবে।
ফলে আমাদের ছেলেমেয়েরা খুব উপভোগ করেছে এটা লেখা। এখান থেকে মোটামুটি 1, 2, 3 প্রশ্ন বলে দিলাম। এবার কপালকুণ্ডলী থেকে এসছে কেকাধ্বনি থেকে, ঠিক আছে, আমি এটা ছেড়ে দিলাম। এবার আসি খ বিভাগ। খ বিভাগ থেকে দুটো লিখতে হয়। একটা জিনিস আমাদের এখানে খুব ভালো লেগেছে কি, সেটা হচ্ছে কি টোপ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ। আমরা গত 2 বছর ধরে ছেলে মেয়েদেরকে এটা কিন্তু তৈরি করছি এবং এটা অসাধারণ গল্প। যারা পড়েছে তারা নিশ্চয়ই জানেন, যারা পড়েননি যদি সুযোগ হয় পড়ে নেবেন। এখন যেমন বাঘ মারলে জেল, আর একটা সময় বাঘ মারলে উপাধি পাওয়া যেত। তো সেখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু বাঘ শিকারের গল্প নয়, আসলে জিনিসটা কি ভেতরে কি রয়েছে, এই যে সামন্ততন্ত্র, ডমিনেট করা একটা শ্রেণীকে, মানুষকে মানুষ বলে মনে না করা। সেখানে এখানে রায়বাহাদুর দেখা যাচ্ছে তার শখ হচ্ছে যে বাঘ মারা, তার জন্য তিনি যে কী কৃচ্ছ সাধন করছেন। এবং টোপ হিসেবে, যে নাম টোপ, টোপ হিসেবে আমরা কি করি, টোপ বললেই আমাদের মাছের যে ছিপের যে বড়শি, সেই টোপ মনে করি আমরা। অনেক সময় এক সুন্দরবনে যারা কাঁকড়া ধরছে তারাও সেই মাথায় একটাকে দিচ্ছে, ব্যাং কেটে দিচ্ছে, অমুক কেটে দিচ্ছে। কিন্তু কেউ কখনো কল্পনা করতে পারে যে বাঘ ধরার জন্য অনেক পাহাড়ের অনেক উঁচু থেকে একটা দড়ি ঝুলিয়ে সেখানে যে টোপ তৈরি হয়েছে, সেই টোপটা হচ্ছে একটা মানব শিশু। যখন জানি আমাদের সিদ্ধাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে আসে, অর্থাৎ এই প্রশ্ন আসতেই হবে। দিয়েছে, আমরা পেরেছি। পথের পাঁচালী, সময় যে নায়ক এখানে সেটা দিয়েছে। আর আমাদের প্রেমেন্দ্র মিত্রের আমি কবি যত কামালের, অর্থাৎ সবকটা প্রশ্নই এই যে ফার্স্ট পেপারে 4টে, সেকেন্ড পেপারে 5টা প্রশ্ন কিন্তু আমাদের ছেলেমেয়েরা হাসিমুখেই করে এসেছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই করে এসেছে। এবং আপনার কি ধারণা যে কিরকম স্কোর হতে পারে বেঙ্গলি অপশনাল পেপার হিসেবে, যদি পেপার 1 এবং পেপার 2 বিশ্লেষণ করা যায়, এবারের প্রশ্নপত্রের নিরিখে কিরকম স্কোর হতে পারে? আমি খুব আশাবাদী এবং এই প্রশ্ন আমি কিন্তু আমার ছেলে মেয়েদের করেছিলাম, তারা যারা এবার পরীক্ষা দিয়েছে, আমি বলেছিলাম কীরকম পেতে পারো। আমাকে বলছে স্যার আপনারা আমাদের যা লিখিয়েছেন, বারে লিখিয়েছেন, বানান ভুল কমে গেছে, গোছানো হয়ে গেছে। তো আমরা কিন্তু 60 থেকে 65% আমরা হাসতে হাসতে পাবো বলে মনে করছি। আর এর একটার সঙ্গে আরেকটাই বলতে চাই আমি, আমাদের যে ছেলেটি আমাদের ডিএসপি হয়েছে, সে তো মানে 941-এর উপরে পেয়েছে, অর্থাৎ 52% সে না পেলে চাকরিটা পায়নি। ফলে বোঝাই যায় যে 52 এর বেশি সে আমাদের অপশনাল থেকে পাচ্ছে। এটা খুব আশার খবর, ছেলেমেয়েরা ভালো নম্বর করছে। এবারও আপনি একই রকমভাবে এক্সপেক্ট করছেন যে 2017 যেভাবে রেজাল্ট হয়েছে এবং সাকসেস হয়েছে, সেরকম বেঙ্গলি থেকে একই রকমভাবে আবার এবছরও সাকসেস হবে? স্যার অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দরভাবে দুটি পেপার 1 এবং পেপার 2 বেঙ্গলি তুলে ধরলেন এবং দর্শকরা যারা এবার পরীক্ষা দিয়েছেন তারাও একটা ধারণা লাভ করলেন যে কী ধরনের আনসার লিখলে কী ধরনের স্কোর করা যায়। দর্শকদেরও ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন। এবং আজকে আমরা 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি। আগামীকালও একই রকমভাবে আরও 3টি অপশনাল সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আলোচনায় থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং সাইকোলজি। আমাদের যে 4টি এপিসোড, তার শেষ এপিসোড আগামীকাল। আমরা আলোচনায় যেমনটি বললাম থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং সাইকোলজি। আবার কাল দেখা হবে আগামীকাল সন্ধ্যে 6:30টায় ফেসবুক লাইভে WBCS মিশন WBCS 2019-এর পোস্ট এক্সাম অ্যানালিসিস নিয়ে। ভালো থাকুন এবং এই যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এই ধরনের আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে, যদি আপনি আরও কোনো তথ্য জানতে চান, আমাদের সহায়তা চান, তাহলে ভিজিট করুন রাইসের নিকটবর্তী সেন্টারে, আপনার নিকটবর্তী রাইসের সেন্টারে, এবং সেখানে আমাদের এক্সপার্ট টিচার এবং কাউন্সিলর যারা রয়েছেন তাদের থেকে তথ্য এবং গাইডেন্স নিয়ে আপনার নিজের প্রিপারেশনকে আরও সমৃদ্ধ করতে থাকুন। দেখতে থাকুন ফেসবুক লাইভ। আগামীকাল সন্ধ্যে 6:30টায় আবার স্বপ্ন দেখুন আপনি, পথ দেখাবে রাইস। নমস্কার।